আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। হ্যালো এভরিওয়ান, আজকের ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে নিয়ে এসেছি প্রি ওয়েবিনার অন ডাটা ক্লিনিং অ্যান্ড অ্যাড হক অ্যানালাইসিস উইথ এসকিউএল ফর ডাটা সায়েন্স। এবং আমাদের আজকের ইনস্ট্রাক্টর হিসাবে থাকছেন সাব্বির হোসেন ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র বিজনেস ডেটা অ্যানালিস্ট ফর আ জার্মান বেসড রিটেল কোম্পানি। এবং আমি পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আপনাদের এই ওয়েবিনারটা চলাকালীন সময় কাইন্ডলি অডিও এবং ভিডিওটা অফ রাখবেন। ওয়েবিনারের শেষে আপনারা ডেফিনেটলি কোয়েশ্চেন করার সুযোগ পাবেন, এন্ড ইন দ্য মেইন টাইম আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলা কাইন্ডলি চ্যাট বক্সে লিখে দিবেন। আমরা চ্যাট বক্স থেকে কোয়েশ্চেন্স গুলো নিব। অ্যান্ড বিফোর আই উই স্টার্ট, আই উড লাইক টু অলসো অ্যাড যে একটা ফর্ম দেওয়া হবে। আপনারা যদি ফর্মটা ফিল আপ করেন তাহলে ডেফিনেটলি আজকের ওয়েবিনারের রেকর্ডিংটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ এগেন, অ্যান্ড সাব্বির ভাইয়া, ওভার টু ইউ। ওকে, থ্যাংক ইউ। সো যারা জয়েন করেছেন, থ্যাংক ইউ সবাই জয়েন করার জন্য। আমি সাব্বির হোসেন রসি, যেমনটা বলছিলেন হোস্ট, যে আমি এখন একটা জার্মান একটা কোম্পানিতে, রিটেল কোম্পানিতে সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। সো আপনাদের অনেকের হয়তো কোয়েশ্চেন থাকতে পারে যে আমাদের যে আপকামিং কোর্সটা সেটা তো ডেটা সায়েন্সের কোর্স এবং মেশিন লার্নিং এর। সেখানে আমি আমার এক্সপিরিয়েন্সের আলোকে কিভাবে হেল্প করতে পারি, আপনারা তো ইন্ডাস্ট্রি এক্সপার্টদের থেকে শিখতে চান, ওইটা আমি জাস্ট একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে আমি জাস্ট তারপরে আমরা খুব সুন্দর একটা টেকনিক্যাল বিষয়ে যাব, যেটা আমাদের দেশে যারা কাজ করেন ডেটা অ্যানালিসিস বা যেসব প্রতিষ্ঠানেও কাজ করে, অ্যাট মোস্ট 5% অর্গানাইজেশন, 5% হবে কিনা সন্দেহ, যারা এই ধরনের মানে প্ল্যাটফর্মে কাজ করে, গুগল বিগকোয়েরিতে এবং গুগল অ্যানালিটিক্স 4 এর মতো টুলস ইউজ করে এবং সেই ডাটা নিয়ে আবার বিগকোয়েরিতে কাজ করে। সো এবং কেন কাজ করা দরকার, সবগুলা বিষয় নিয়ে আমি দেখাবো, এবং এটা আমার এক্সপিরিয়েন্সের আলোকে, আহ, কাজের আলোকে। সো যা বলছিলাম, আমি একাডেমিয়ার মানুষ ছিলাম, একাডেমি এবং রিসার্চের মানুষ, স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। সেখান থেকে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আমি কাজ করি 2019-20 দেন অ্যাকচুয়ালি আমি এক সময় চাই যে আমি ক্যারিয়ারটা হোক একটু ফ্লেক্সিবল, ওয়ার্কিং আওয়ার থাকবে, একটু ডাইনামিক থাকবে সর্ট অফ। আমি কোডিং পছন্দ করতাম, সো সেখান থেকে এদিকে একটু ফিনটেকে মুভ করা। তো সেখানে আমি একটা কোম্পানি, অ্যাকচুয়ালি ওরা সিস্টার কোম্পানি, তিনটা কোম্পানি, স্পেকট্রাম, ডুয়ার, সেলেস্কোপ। ওরা হলো বিভিন্ন ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানিকে ওরা সলিউশন প্রোভাইড করে, ব্যাংকিং সলিউশন। এনবিআর এর ডেটাবেস, ডেটা ওয়্যার হাউস রিপোর্টিং ওরা দেখে। সো হিউজ ডেটা নিয়ে কাজ করা হয় ওদের। তো সেখানে আমি ওদের ডেটা সায়েন্স অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স টিমের টিম লিড হিসেবে কাজ করি। সেখানে আমার জুনিয়র থেকে আরো দুইজন পরে রিক্রুট করি একটা পর্যায়ে, ওরা যখন আমার কাজ দেখে পছন্দ করে বা দেখে যে এটা ফিউচার আছে বা দরকার আছে, এবং আমার স্টুডেন্ট থেকে আরো দুজনকে নিয়ে আমরা 5 জনের একটা টিম ছিল, নাইস টিম ছিল। দেন একটা পর্যায়ে আমি ইউকে বেসড একটা কোম্পানিতে মুভ করি। সেখানে আমরা প্রজেক্ট বেসিস, আমরা বাইরের কিছু কাজ করা, ফুল টাইম জব ছিল কিন্তু আমরা বিভিন্ন কনসালটেন্ট হিসেবে বিভিন্ন কোম্পানিতে কাজ করা হতো। তখনই আসলে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল যে গুগল অ্যানালিটিক্স সম্বন্ধে, এবং বাইরের প্রতিটা কোম্পানি তখন দেখলাম যে ওরা গুগল অ্যানালিটিক্স, ক্লিক স্ট্রিম, এই ধরনের ওয়েব অ্যানালিটিক্স টুল ইউজ করে। যেমন আমরা একটা ওয়েবসাইটে গিয়ে, যেমন ই কমার্স সাইটে তো আমরা অহরহই ঢুকতেছি, এখন সবাই অনলাইনে অর্ডার করতে পছন্দ করি। হ্যাঁ, ইভেন স্বপ্ন থেকে কোনো কিছু আনালেও আমরা অনলাইনে বাজার করিয়ে নিয়ে আসি। সো ওই জায়গায় গিয়ে একজন কাস্টমার কোথায় ক্লিক করতেছে, হ্যাঁ, সে কোন পেজ গুলা ফ্রিকোয়েন্টলি ভিজিট করতেছে, আবার অনেক সময় আমরা অনেক অ্যাড টেড দিয়ে আমরা ওয়েবসাইটে তাদেরকে নিয়ে আসি। এসইও মার্কেটিং সম্বন্ধে অনেকের হয়তো বা পরিচয় আছে, বিভিন্ন ধরনের লিঙ্কে ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যায়। অথবা আমরাও বিভিন্ন সময় লাইভ স্ট্রিম যখন খুঁজি, আমি অ্যাজ এ ফুটবল লাভার যখন লাইভ স্ট্রিম খুঁজি দেখা যায় দেখার জন্য, তখন একটা থেকে আরেক জায়গায় রিডিরেক্ট করে নেয়। মুভি ডাউনলোড করতে গেলে সর্ট অফ এরকম এক্সপিরিয়েন্স আপনাদের হওয়ার কথা। তো ওই জায়গাগুলোতে রিডিরেক্ট করে অ্যাকচুয়ালি কোনো না কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, তারপরে ওই ওয়েবসাইট থেকে যদি আপনি কিছু পারচেস বা সামথিং করেন, ওরা কিছুটা টাকা পায় বা সামথিং এরকম, হ্যাঁ, অ্যাফিলিয়েটেড মার্কেটিং বলে। তো এই বিষয়গুলা, এই ডেটাগুলা ট্র্যাক করা, কে কোথা থেকে রিডিরেক্ট হয়ে আসতেছে, আমি যে বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইন নিচ্ছি সেইগুলা কতটুকু এফেক্টিভ, এরকম বিভিন্ন বিষয় গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে, অ্যানালিটিক্স 4 এর মাধ্যমে এটা অ্যানালাইসিস করা যায়। কিন্তু তার কিছু লিমিটেশনস আছে। সেই লিমিটেশনস গুলো আর থাকে না, কারণ অরিজিনালি সেই ডাটাটা স্টোর করে গুগল বিগ কোয়েরিতে। তো আপনি যদি এসকিউএল জানেন, তখন আর ওই লিমিটেশন ক্রস করে, এবং ডেটা সায়েন্টিস্টরা যখন কাজ করে, আপনারা বেশিরভাগই এখানে ডেটা এনথুজিয়াস্ট বা ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং এনথুজিয়াস্ট। তো এটা অনেকে বুঝতে পারে না কাজ করার আগ পর্যন্ত, যে একজন ডেটা সায়েন্টিস্টের কাছে এক্সপেকটেশন থাকে না শুধু যে আপনি পাইথনে মেশিন লার্নিং করবেন বা সামথিং এরকম কিছু। তার কাছে এক্সপেকটেশন থাকে হাইপোথেসিস টেস্ট করা, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট যেরকম থাকে, রিগ্রেশন বা এই ধরনের টাইম সিরিজ অ্যানালাইসিস এর মতো কাজ যেমন থাকে,
এবং তার তার কাছে এরকমও থাকে যে আরো হয়তো বা সফিস্টিকেটেড মডেল নিয়ে কাজ করা থাকে। হ্যাঁ, যে সফিস্টিকেটেড মডেল বলতে বুঝাচ্ছি যে এনএলপি নিয়ে হয়তো বা কাজ করা হচ্ছে কারো, অথবা কারো হয়তো বা ডিপ লার্নিং এর কোনো মডেল নিয়ে কোনো কাজ করা হচ্ছে। কিন্তু যেটাই করেন, আপনার ডেটা, আপনার ডেটা কোনো সময় আপনাকে সিএসভি ফাইল আকারে কেউ দিবে না। আপনার ডেটা হয়তো বা গুগল বাকেটে থাকবে, অথবা ইউজুয়ালি যেটা হয় একটা ওয়্যার হাউসে থাকবে। সেটা আপনার কোম্পানি যদি গুগলের ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে, সেটা হলো জিসিপি বা গুগল বিগ কোয়েরিতে থাকবে। আপনার যদি এজিউর বা মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে, তাহলে এজিউর এসকিউএল বা এরকম ডাটাবেজে থাকবে। ফেব্রিক এখন হচ্ছে, ফেব্রিকে থাকতে পারে, লেক হাউস আছে, বা ডেটা ব্রিক্সে থাকতে পারে। সো এবং আপনি এর সেম ভাবে অ্যামাজনের ওয়েব সার্ভিসেস আছে। সেই জায়গাগুলো থেকে ডেটা নিয়ে আপনাকে কাজ করতে হয়। সেটা হয়তো বা সরাসরি পাইথন নোটবুকে আপনারা লোড লোড করবেন, করে কাজ করবেন, এনে। কিন্তু আমি দেখেছি, আমি যে অর্গানাইজেশন গুলাতে কাজ করেছি এবং এখনো করতেছি, যেখানে সে হিউজ বিলিয়নস অফ রেকর্ড, বিলিয়নস অফ রেকর্ড প্রথমে কুইরি করে একটা পাইথনের একটা প্যাকেজ আছে এসকিউএল আলকেমি, এই প্যাকেজটা দিয়ে পুরো এসকিউএল একটা সিম্পল কোয়েরি চালিয়ে পুরো ডেটাটা নিয়ে যাওয়া হয়। হয়তোবা আপনি জুপিটার নোটবুকে করলেন, লোকাল মেশিনে করলে, এটা করলেন। ইউজুয়ালি করা হয় ক্লাউড বেসড কোন সলিউশনে, যেমন গুগলের পাইথন নোটবুক চালানোর জন্য ভার্টেক্স এআই নামের একটা ইয়ে আছে, টুল আছে। আমি এগুলো সবগুলো আজকে গ্লিমস দেখাবো। সেখানে এই নোটবুক গুলো চালু করা ইয়ে করা হয়। তো সেখানে ডেটা, এই যে মিলিয়ন্স বা বিলিয়ন্স অফ রেকর্ড নিয়ে, তারপরে সেখানে আবার প্রসেস করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, করে আবার আপনাকে আবার হয়তোবা অনেক সময় এই ডেটাটাকে ক্লিন একটা টেবিল হিসাবে, বা ভিউ বলি আমরা, ভিউ কি জিনিস, এই বিষয়গুলো আমি দেখাবো। ওইটা আবার ডেটাবেজে রাখা হয় বা ওয়্যার হাউসে রাখা হয়। বা আপনাকে একটা সিম্পল অ্যাডহক অ্যানালাইসিস দিয়েছে, আপনি এসকিউএল পারেন না, আপনি পাইথন পারেন। তো আপনাকে এই মিলিয়নস অফ বিলিয়নস অফ রেকর্ড আপনাকে আগে প্রথমে লোড করতে হবে ডেটাবেজে বা সামথিং, সেখান থেকে অথবা কুয়েরি করতে হবে। তো ওভার দ্য নেটওয়ার্ক যে যাবে, এই জিনিসটার জন্য একটা সময় দরকার, বা আপনার এক্সট্রা একটা প্রসেস দরকার, সেখানেও কিছুটা এসকিউএল জানতে। আপনি যদি এসকিউএলই ভালো জানেন, আপনার সোর্সের ভিতরে এই কাজগুলো খুব সুন্দরভাবে করে নেওয়া যায়। এবং আপনাদের এখনকার সময় ডেটা সায়েন্টিস্টদের কাছে একটা কমন রিকোয়ারমেন্ট থাকে যে বিআই টুলসও ভালো হইতে হবে, যেমন পাওয়ার বিআই, ট্যাবলো হোক, যেটি হোক। সো ওইটা হইতে গেলেও আপনাকে সোর্স যে ডেটা, সেখানে ভিউ বানানো, স্টোর প্রসিডিউর বানানো, এগুলো শিখতে হবে। এগুলো যদি না জানেন, তাহলে আপনাকে প্রতিটা কাজের জন্য আপনাকে যে ডাটা ইঞ্জিনিয়ার থাকবে তাকে বলতে হবে আপনি একটু এটা করে দেন, আমাকে ভিউটা করে দেন, এটা ক্লিন ডাটাটা, এই ডাটাটা আমি কোথায় পাবো, ওই ডাটাটা আমাকে দেন। এবং আরো অনেক ধরনের প্রবলেম আছে, ডেট ফরম্যাটিং নিয়ে অনেক কাজ করতে হয়, এটা ওইটা এরকম। সো আমি নিজে এখনো যেখানে কাজ করছি, সেখানে বিএ অ্যানালিস্ট হিসেবে, সেখানে আমি ডাটা অ্যানালিস্টের কাজও করি, আমি ডাটা সায়েন্সের সায়েন্টিস্ট হিসেবেও কাজ করি। সো কারণ আমি মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করি, এই যে ডাটা ক্লিনিং এর পার্ট বা এই বিষয়গুলো নিয়ে কাজ করি। তো আমি আমি একটু স্ক্রিন শেয়ার করি, নোটবুকে চলে যাই, আর আপনাদের প্রত্যেকের কোশ্চেনের আমি আনসার করব শেষে। ওকে, আমি জাস্ট হলো আমরা যে কোর্স, যে নেক্সট কোর্স আসতেছে, লঞ্চ হচ্ছে ফার্স্ট বেস্টে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর, এটা কেউ এইভাবে নিয়েন না। এটা শুধু মেশিন লার্নিং ফোকাসড কোর্স না, শুধু ডেটা সায়েন্স ফোকাসড কোর্স না, ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর ফাউন্ডেশন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যতটুকু জানতে হয়, সবটাই এখানে কভার করা হবে। দেন কারো যদি এনএলপি এনথুজিয়াস্ট বা এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকে, সেটার জন্য আপনি এই ফাউন্ডেশন ক্লিয়ার না করে বা এই পার্ট পর্যন্ত না জেনে তো আপনি ব্রাইট করতে পারবেন না। সো আমাদের কনজিকিউটিভ ফার্দার কোর্স থাকবে, দেন হলো সেইগুলাতে হয়তো বা আপনারা কারো যদি এনথুজিয়াস্ট থাকেন, সেখানে করার সুযোগ পাবেন, বা গাইডলাইন দরকার হলে সেটা প্রজেক্ট বেস হয়তো বা কোনো কোর্স কোর্স থাকবে এনএলপি বা এআই বেসড এলএলএম মডেল গুলো নিয়ে। তো এটা যদি আপনারা মডিউলটা দেখেন, এটা হয়তো একটু আপডেট হবে, এটা হয়তো শেয়ার করে দেওয়া হবে। যে পাইথনের পার্টটা প্রথমে থাকবে না, পাইথন ফান্ডামেন্টাল, কারণ আপনারা যারা আসবেন অ্যাবসলিউট বিগিনার অনেকেই হইতে পারেন। ডেটা সায়েন্স এত বিউটিফুল এই কারণেই, বা এত প্রগ্রেস হচ্ছে, এত প্রসার হচ্ছে এই কারণেই, মাল্টি ডিসিপ্লিনারি, বিভিন্ন ডিসিপ্লিনের মানুষজন এসে এখানে কন্ট্রিবিউট করছে, শিখতেছে এবং কন্ট্রিবিউট করছে। মেডিকেল সায়েন্স থেকে হিউজ মানুষজন এসে ডেটা সায়েন্স শিখতেছে, হুম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, সোশ্যাল সায়েন্স থেকে বিভিন্ন জায়গা থেকে এসে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষজন, স্ট্যাটিস্টিক্স এর মানুষজন এসে কাজ করতেছে বলে এত। কিন্তু এই যে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসতে, প্রথমে যেটা হয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, একটা না অ্যাকচুয়ালি দুইটা শিখতে, স্কেল এবং পাইথন। তো প্রথমে তো এটা ফাউন্ডেশন তো লাগবে।
আমরা ফাউন্ডেশনের উপরে কিছু ক্লাস রেখেছি। আমি এটাতে বেশি যাব না, কেন বলছি এটা হয়তো বা পরে আসবে। কারণ ফার্স্টে আমরা হয়তো এসকিউএল দিয়ে শুরু করব। এসকিউএল এর ফান্ডামেন্টালস গুলা কি কি, কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়, এটা নেভিগেট করতে হয়। এবং আপনারা এই মডিউলটা দেখলেও বুঝতে পারবেন এখানে স্পেসিফিকলি কি কি দেখানো হবে, এবং ডেটা অ্যানালিসিস এর জন্য কি যে কাজগুলো করানো হয়। এবং কিছু টেকনিক আছে, আরএফএম সেগমেন্টেশন, কোহর্ট অ্যানালাইসিস, উইন্ডো ফাংশন, ভিউ, এই বিষয়গুলো স্পেশালাইজড, এবং স্টোর প্রসিডিউরটা হয়তো বা কোনো কারণে বাদ গিয়েছে। এগুলা সবগুলাই কভার করা হবে। এবং আমার প্ল্যান হলো আমি যে একটা ডেটা অ্যানালিটিক্স এর কোর্স নেই সেটা আমি মাই এসকিউএল এ দেখাই এবং স্নোফ্লেক এসকিউএল। এই সবগুলা কাজ আমি বিগ কোয়েরিতে দেখাবো, কারণ দিন দিন বড় বড় কোম্পানিগুলো যারা আছে সবাই ক্লাউডে শিফট করতেছে। আপনার লোকাল মেশিনে কেউ কুয়েরি করে এটা চায় না, সবার ডেটাও থাকে ক্লাউডে, অ্যানালাইসিসও করে। যেমন পাঠাওয়ের মতো কোম্পানি যদি বলি, নেক্সট ভেঞ্চার্স, এরকম বিভিন্ন কোম্পানি আছে, তারা সব হলো ক্লাউডে কাজ করে। সো আমি এগুলাতে দেখি একদম অ্যাবসলিউট বিগিনিং থেকে শুরু করি। সো বিগকোয়েরিতে আপনারা যদি যেতে চান, গুগল, যদি আপনি কনসোল যান, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, জিসিপি, আমি এগুলোর সাথে পরিচিত করাচ্ছি কেন, আমি নিজে যখন লোকাল কোম্পানির হয়ে কাজ করছিলাম আমিও এগুলো আসলে কিছুর সাথে এক্সপোজ ছিলাম না। তখন হুট করে যখন পড়ি তখন আমাকে মনে আছে প্রায় 1 মাস নিয়ে আমাকে স্নোফ্লেকের উপরে প্রায় একটা কোর্স করতে হয়, প্রায় 60 আওয়ার্স এর উপরে, আমার কাজের ফাঁকে ফাঁকে। তারপরে কাজ করতে করতে আরো অভ্যস্ত হই, দেন এক্সপার্ট। তো আপনাদের একটা আইডিয়া দেওয়া এখানে, যেন আপনারা যেন শুরু থেকে এই বিষয়গুলো সম্বন্ধে একটা ধারণা। তো এই যে আপনি যখন কনসোলে যান, কনসোলে একটা অপশন আছে, এইটাতে গেলেই আপনি হলো যে আপনি এখানে বিভিন্ন ধরনের আমি এখানে টিউটোরিয়াল, আমি একটা প্রজেক্ট আইডি খুলে নিয়েছি। আপনাদের ক্ষেত্রে যেটা হবে, নতুন একটা প্রজেক্ট প্রথমেই ওপেন করতে হবে। প্রজেক্ট আর কিছু না, এরকম কোনো একটা আইডি দিয়ে, যেমন আমি এখানে টিউটোরিয়াল রিলেটেড কাজগুলো করি, তো এরকম একটা এরকম নাম দিতে হয়েছিল, জাস্ট আর কিছু না। এটা দিয়ে এটা খোলা যায়। এটা করার পরে আপনার জন্য সবগুলা সার্ভিস ওপেন হবে, এবং গুগল প্রথম $300 মতো আপনাকে ফ্রি দেয় 90 দিনের জন্য। সেটা দিয়ে আপনি সব কাজই করতে পারবেন, সব। আর লার্নিং পারপাসে যা দরকার, যেমন আপনি রিয়েল লাইফে যখন কাজ করবেন নিশ্চিত থাকতে পারেন আপনি হলো নর্মাল হলো অ্যানাকোন্ডা বা বা এগুলো লোকাল এনভায়রনমেন্টে কোনো আইডি তে কাজ করবেন না। আপনার দেখা যাবে এই যে ভার্টেক্স এআই এর মাধ্যমে আপনি মেশিন লার্নিং মডেল ডেপ্লয় করেছেন, সেইটাই রান করতেছে, এবং এটা আরো ইজি তুলনামূলক ওখানে কাজ করা। পাইথন তখন এখানে চালাবেন। হ্যাঁ, বা আপনার যে মডেল গুলা বা যে কোনো অ্যানালাইসিস, সেটা যদি ফ্রিকুয়েন্টলি রান হইতে হয়, রিরান হইতে হয়, এগুলা ক্লাউডে শিডিউল করে রাখা যায় ইজিলি। সো এখানে এইগুলা অনেকগুলাই এর মাঝে এই যে বিগ কোয়েরি এখানে কেউ আছে। বিগ কোয়েরিতে যদি আপনি দেন, যেমন আমার এখানে প্রজেক্ট যেটা এটা খোলা ছিল এটা আসতেছে। আর বিগ কোয়েরির কিছু পাবলিক ডেটা সেট আছে, অ্যাক্সেসিবল ডেটা সেট আছে, এইগুলো এখানে দেখাচ্ছে। আপনি যদি নতুন কুইরি করতে চান, নতুন কুইরি করলে এখানে দেখবেন যে কুইরির একটা উইন্ডো আছে, এখানে যদি আপনি কিছু লেখেন তখন এখানে কুইরি লিখতে পারেন নর্মালি। এখানে আমি যদি টেবিলের নাম দেই বা সামথিং, এরকম চলে আসবে। এটা আমরা ইভেন্চুয়ালি করব। তো আমি একদিনে আপনাকে সব দেখানো সম্ভব না, যেই ওভারভিউ। যদি আমি র কোড করি আজকে আপনাদের যেটা দেখাবো, এটা আমার জন্য 6 থেকে 7 ঘন্টা আমার লেগেছে এই কোডটা করার জন্য। আমি কিছু কিছু কোড রান করব, মানে রান করব সবগুলাই, কিছু কিছু জায়গায় আবার নতুন ভাবে লিখবো। কিন্তু আমি যে রেডি করেছি কোডটা ডকুমেন্টেশন সহ প্রপার ওয়েতে, সেটা আমি একটু ওপেন করি। এটার ভিতরে এই প্রজেক্ট আইডির ভিতরে আমি যত ডেটা সেট আছে এগুলোকে বলে ডেটা সেট। আর এগুলো হলো আমার সেভড কুইরিজ গুলা। সো এটা যখন ওপেন দেখতেছেন, এটা হলো আমার কুয়েরি যেটাতে আমরা এসকিউএল শিখবো। হুম। তো এটাতে আমি শুরুতেই জাম্প করব না, আমি আগে কিছু প্রেক্ষাপট গুলা নিয়ে কথা বলি। সো আমরা এটাকে মিনিমাইজ করে দেওয়া যায় সব সময়। এই যে লাল কালি দিয়ে যেগুলা করা আছে এগুলাকে বলে আহ এগুলা কমেন্ট আউট করে রাখা। এগুলা সর্ট অফ প্রপার ডকুমেন্টেশনের জন্য, না হলে এরর দিত এগুলো যদি থাকতো। এগুলো কন্ট্রোল স্ল্যাশ দিলেই এটা চলে যায়। আবার মনে করেন যে কন্ট্রোল দিলেই আবার আসে, স্ল্যাশ দিলে। তো এই জায়গায় যেটা হোক, আমি যে স্ক্রিন তো আশা করি দেখা যাচ্ছে, আর একটু ছোট করি। ওকে। তো আমরা যে বিষয়গুলো কভার করতে চাচ্ছি আজকে, একটা মিনিট, যে হোয়াট আর দ্য টাস্ক a data scientist has to do with SQL in database or data warehouse.
এই বিগকোয়েরির যেটা কথা বলতেছি এটা কিন্তু ডেটাবেজ না, ডেটা ওয়্যার হাউস। ডেটাবেজ ডেটা ওয়্যার হাউসের পার্থক্য আমরা লেসনে কভার করা হবে। তারপর অল্প যদি করে বলে যদি যে আমরা যদি এমনিতে সার্চ দেই ডেটাবেজ ভার্সেস ডেটা ওয়্যার হাউস। হুম, এটা হয়তো আইডিয়াল উদাহরণ হতে পারে। ইউজুয়ালি আপনি যখন আপনার কোম্পানির ডেটা যখন থাকে একটা ডেটাবেজে থাকে না, একটা সোর্সে থাকে না, মাল্টিপল সোর্সে হইতে পারে। যেমন কম করে যদিও হয়, ইউজুয়ালি মাইএসকিউএল বা পোস্টগ্রেস এসকিউএল এরকম ফ্রি একটা ডেটাবেজে ডেটা থাকে, যেমন আপনার অপারেশন সিস্টেমের ডাটা বা আপনার আবার ইআরপি ডেটা অন্য একটা ইয়েতে থাকে, যেখানে আপনারা হয়তো বা লগ ইন করে অফিসে ঢুকতে হচ্ছে বা এটা এটা বা আপনাদের স্যালারি ট্যালারি এই ধরনের ইনফরমেশন, এই চার ডেটাবেজ আলাদা থাকতে পারে। আরেকটা হলো মনে করেন করেন যে আপনাদের কোম্পানি কি করে, যে কোনো ই কমার্স সাইট আছে বা কোনো প্রোডাক্ট সেল করে, ওটার জন্য হলো ট্রানজাকশনাল ডেটাবেজ আলাদা আছে। আবার অনেক সময় আপনারা লোকাল এক্সেলও কিছু জিনিস মেনটেন করেন। এরকম মাল্টিপল সোর্সে আপনাদের ডেটা থাকতে পারে। ওই ডেটাগুলা ইটিএল প্রসেস বলে। ইটিএল বলে এক্সট্রাক্ট, বিভিন্ন সোর্স থেকে আমি নিলাম, এক্সট্রাক্ট করলাম, দেন ট্রান্সফর্ম করলাম আমার প্রয়োজনে, করে তারপরে আমি লোড করব। লোড করলে তখন একটা ক্লিন ওয়েতে লোড করা হয়, এটাকে বলে অ্যানালিটিক্স রেডি ডেটা। বা আপনি যখন মেশিন লার্নিং করবেন আপনি ওইটি ডেটার উপরেই করবেন মডেল। আপনি এরকম র ডেটার উপরে ইউজুয়ালি করা হয় না এটা। এইগুলাকে কি করা হয়, রিপোর্টিং এর জন্য করা হয়, ডেটা মাইনিং বা মেশিন লার্নিং এর জন্য ইউজ করা হয়। সো ডেটা ওয়্যার হাউস হলো ডেটা বেজে আপনি ভাবতে পারেন যে আপনার ক্লিন ডেটা না বা সব ডেটা। আর ডেটা ওয়্যার হাউসে আপনার জন্য রিপোর্টিং মেশিন লার্নিং এগুলোর জন্য যে রিকোয়ার্ড ডাটাগুলো দরকার ক্লিন ফরম্যাটে এখানে রাখা হয়। এখানে আরো ব্যাপার থাকে, স্টার স্কিমা বা এগুলা, এগুলো সবগুলো দেখবেন আমাদের, আমরা এগুলো লেকচারে কভার করব। তো এটা হলো ডেটা ওয়্যার হাউস। ওকে। তো এখানে যেটা হলো নর্মালি ইউজুয়ালি অনেক সময় ডুপ্লিকেট ডাটা থাকে, তো ডুপ্লিকেট গুলো ফাইন্ড করা এবং রিমুভ করা এটা একটা ইম্পর্টেন্ট কাজ থাকে। আপনি চাইবেন না কখনোই ডুপ্লিকেশন থাকুক আপনার ইয়েতে, রিডান্ডেন্সি থাকুক। তারপরে মিসিং ভ্যালু থাকলে সেগুলোকে হ্যান্ডেল করা হয়, রিপ্লেস করা, নাহলে বাদ দেওয়া। ওকে। আহ তারপর বিভিন্ন সময় স্ট্যান্ডার্ডাইজিং করতে হয়, আপার কেস লোয়ার কেস বা বিভিন্ন ক্যাটাগরি থাকে, এটাকে কয়েকটা ক্যাটাগরিতে বানাতে হয়। যেমন খুব সিম্পল, আমরা যখন টাইম নিয়ে কিছুক্ষণ পরে কাজ করব দেখবেন অনেক সময় আমাদের কাছে ইয়ে থাকে যে কোন আওয়ার বা কোন আওয়ার গুলাতে বা কোন সময় আমার অর্ডার বেশি হয়, সকালের সময়ে, আফটারনুন টাইমে, না রাতে 12টার টাইমে। তখন এটাকে কি করতে হবে, আপনার টাইমটা হয়তো বা ঘন্টায় আছে, তখন আপনাকে এটাকে একটা কন্ডিশনাল লজিক দিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। যে সকাল মানে উম, আহ রাত 12টা থেকে সকাল পর্যন্ত যদি আপনার মনে করেন সকাল 8টা পর্যন্ত হয় তাহলে মর্নিং টাইম, অথবা নাইট টাইম 8টা থেকে মনে করেন যে হয়তো বা বিকাল 4টা পর্যন্ত হচ্ছে, সেটা হলো নুন বা আফটারনুন টাইম। আরেকটা হলো নাইট টাইম, এইরকম তিন, সরি, ইভিনিং। 4টাতে করলে সব থেকে ভালো। লেট নাইট, মর্নিং, ডে অ্যান্ড আফটারনুন, এরকম ভাবে করা যায়, ইভিনিং করা যায়। যাই হোক, এরকম আমরা অনেক কিছুই করা যায়, তো এই ধরনের বিষয়গুলো লাগে। ডেট নিয়ে কাজ করা সবার জন্য একটা পেইন পয়েন্ট। কারণ ইউজুয়ালি ডেট যখনই থাকে, ডেট ফরম্যাটে থাকে না। বেশিরভাগ সময় ডেট থাকে টেক্সট ফরম্যাটে। এটাকে ডেট কনভার্ট করাটা একটা টাফ ব্যাপার থাকে। এবং অনেক সময় বিভিন্ন জোনের ব্যাপার থাকে। যেমন আপনি, এটা কি আমি যেমন কাজ করার সময় আমাকে বার্লিন, ইউরোপ বার্লিন জোন সেট করে দিতে হয়। আমি যখন এটা যদি না দিতাম, আমার এখানে পাওয়ার বিআই যখন আমি লোড করি ডাটা, তখনই কি করে শিফট হয়ে আমার টাইমে চলে আসে সে। সো ওই জায়গায় কনভার্সনের একটা ব্যাপার থাকে। একটা ইম্পর্টেন্ট এবং সব থেকে কমপ্লিকেটেড জিনিস যেটা হলো নেস্টেড, অনেক সময় ডাটা থাকে সেটাকে ফ্ল্যাট করা। হুম। হায়ারার্কিক্যাল ডাটা থাকে, এটা আমরা দেখবো আমরা কিছুক্ষণ পরে। কন্ডিশনাল কলাম, এই যে যেটা বললাম কেস ওয়াইন ইউজ করে করা, জয়েন করা বা ইউনিয়ন করে ইয়ে করা। রেজেক্টস যেটা রেগুলার এক্সপ্রেশন, এটা পাইথনে কাজ করে, নিয়তে কাজ করে, সবসময় যখনই ডেটা যত ম্যাচড আপ অবস্থায় থাকবে এটার সলিউশন হলো রেগুলার এক্সপ্রেশন। এটা ভালোভাবে জানতে হয়। এটা সবগুলোর জন্য আছে, আর এর জন্য আছে, পাইথনের জন্য আছে, এসকিউএল এর জন্য আছে, ফিল্টার এগ্রিগেশন এগুলা কিছু থাকে। এবং এইটা হলো আরেকটা বিষয়, ক্রিয়েটিং ভিউস অ্যান্ড স্টোর প্রসিডিউর ফর ফিউচার ইউজ ইন এমএল মডেলস অথবা বিআই টুলস, এটা সব থেকে ভালোভাবে জানতে হবে। সো
আমরা প্রায় হাফ এন আওয়ার চলে গিয়েছে, মানে 20 মিনিটের মতো আমি কথা বলতেছি। যেটা আমরা মেইন বিষয়ে অলরেডি আমি প্রেক্ষাপটটা বলেছি, তারপরে আবার বলি যে আমরা আজকে গুগল অ্যানালিটিক্স 4 এর ডেটা নিয়ে কাজ করতেছি, এটা যেখানে আসলে ইউজারের সেশনের ডেটা। তো আমরা এই ডেটাটা আসলে কোথায় পাওয়া যায়, আমি এখানে লিঙ্ক করে দিয়েছি। আপনারা যদি এই ডাটাটা কোথায় পাবেন, প্রথমে যদি এই ডাটাটাকে নিতে হয় ইউজুয়ালি এখানে গুগলের এগুলো হলো বিভিন্ন ডাটা সেট আছে যেগুলো নিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারেন। আপনি যদি ফ্রিতে দেন, কিছু আছে পেইড থাকে, ওদের মার্কেট প্লেস আর কি, এটা ডেটার মার্কেট প্লেস। তো এখান থেকে আবার অ্যানালিটিক্স, বিগ ডাটা, বিভিন্ন ধরনের, আমি যেমন অ্যানালিটিক্স এর জন্য দিয়েছিলাম। তো এখান থেকে আপনার গুগল অ্যানালিটিক্স এর একটা ডেটা ছিল, এই ডাটাটা আমরা নিয়ে কাজ করব। সো এই ডাটাটা আপনারা যদি দেন, ভিউয়ে দেন, এবং এখানে ইনফরমেশন দেওয়া আছে, এটা 2016 এবং 2017 সময়ের ডাটা, 12 মাসের ডাটা আছে। গুগল মার্চেন্ডাইজ স্টোর, আমি এগুলো এখানে লিংক করে দিয়ে দিয়েছি সবগুলা। এটা অ্যাকচুয়ালি গুগলের একটা শপ আছে যেখানে বিভিন্ন গুগলের বিভিন্ন প্রোডাক্ট কেনা যায়। হ্যাঁ, সো এই স্টোরটা shop.merch.google, এখানে যদি আপনি লাইফস্টাইল প্রোডাক্ট কিনতে চান, যেমন ব্যাগ যদি কিনতে চান, যেমন এই যে এই প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করা যায়। সো এই যে আমি এখানে ঢুকলাম, ইনস্ট্যান্টলি এটা একটা টুল গুগল অ্যানালিটিক্স 4। সে ইনস্ট্যান্টলি আমাকে অ্যাক্টিভ ইউজারদের মাঝে একজনকে দেখাবে, আমি কোন জায়গা থেকে জয়েন করেছি এটা সে এখন হিসাবে নিয়ে আসে। তো এখানে তো অনেক মানুষ, যেমন এখন ওদের হলো 35,000 অ্যাক্টিভ ইউজার আছে ওদের স্টোরে, যারা এখন অ্যাক্টিভ অথবা গত 30 মিনিটের ভিতরে অ্যাক্টিভ ছিল, 30 মিনিট পর্যন্ত সেশন ধরে রাখে একটা সেশনকে অ্যাক্টিভ সেশন। অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিটস হলো 26 জন। কে কোন জায়গা থেকে এটাও দেখেন, সব কিন্তু এখানে রিয়েল টাইম এটি শো করতেছে। হুম, ইন্ডিয়ার এই সাইড থেকে জয়েন করেছে কেউ, এখানে হয়তো বা আরো করলে বাংলাদেশ 22 সাইড থেকে দেখাবে। এখানে প্রত্যেকটা ইনফরমেশনকে ট্র্যাক, এটাকে গুগল ট্যাগ ম্যানেজার বলে, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে এগুলাকে ট্র্যাকিং করে, ডেভেলপাররা এই কোডগুলো ইমপ্লিমেন্ট করে, এই কাজগুলো যারা জানে এদের হিউজ ডিমান্ড ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে ইউরোপিয়ান মার্কেটে হিউজ হিউজ ডিমান্ড। আমাদের দেশে এটা তৈরি হচ্ছে। তো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করতে হয়, এবং লাস্টে আপনার আউটকাম ডেটাগুলা, এই ডেটাগুলো আসে কোথায়, যে এখানে গুগল অ্যানালিটিক্স 4-এ আসে। এখানে অ্যাক্টিভ ইউজার দেখা যাচ্ছে, আপনার নিউ ইউজার কতজন দেখাচ্ছে। হুম, আপনার এভারেজ এঙ্গেজমেন্ট টাইম, একজন ইউজার অন এন এভারেজ 1 মিনিট 33 সেকেন্ড থাকে। এটা গত নভেম্বরের 24 তারিখ থেকে বিভিন্ন সময়ে, মানে গত এক মাসে প্রায়, এটা কেমন শিফট হয়েছে, বাড়ছে না কমছে। আপনার এই যে এইটা মার্কেটিং যারা থাকে, আমি নিজে কাজ করেছি সান ফ্রান্সিসকো বেসড একটা কোম্পানি, ওদেরটার নাম হলো স্প্রিং, স্প্রিং SPRI.ing, স্প্রিং নামে একটা কোম্পানি। ওরা মার্কেটিং এ অনেক বেশি, ওদের পুরো বিজনেসে অনলাইন মার্কেটিং এ যে বিভিন্ন অ্যাড দিচ্ছে বা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালাচ্ছে, কোনটা এফেক্টিভ এটা জানার জন্য এগুলো তারা ব্যবহার করে ডিরেক্টলি। যেমন আমরা এখানে, আমি তো এটা আরেক যেতে ক্লিক করে আসলাম না, কিন্তু আর কতজন এভাবে গুগল ডট মনে করেন যে মার্চ এরকম .shop এরকম এইভাবে ক্লিক করে আসে। যেমন আপনারা যখন গ্যাজেট এন্ড গিয়ার লেখেন, সবটা কিন্তু লেখেন না, গুগলে সার্চ দেন গ্যাজেট এন্ড গিয়ার, তখন চলে আসে, সার্চে সে দেখায়, তারপরে আপনি ক্লিক করেন। তো এটাকে বলে অর্গানিক সার্চ। আপনি নিজে সার্চ করেছেন, তারপরে সে র্যাঙ্কিং করে এটা দেখাচ্ছে। কখনো আছে অন্য জায়গা থেকে রেফার্ড হয়ে আসছে, ইমেলের মাধ্যমে আপনাদের অনেক সময় নোটিফিকেশন, সেখান থেকে ক্লিক করে আমরা যাই। তো এরকম বিভিন্ন। তো নর্মালি কোম্পানিগুলো দেখতে চায় ডিরেক্ট এবং অর্গানিক সার্চ থেকে তার কত বেশি আসছে। এটা থেকে যদি আসে, সে বুঝে যে তার বিজনেসটা অলরেডি একটা রিকগনাইজেশন পেয়েছে, এটা থেকে ভালো করতেছে। আর পেইড ক্যাম্পেইন গুলাকে সে আলাদাভাবে টাকা দেয়, ফেসবুক থেকে যে অ্যাড দেয় ফেসবুকে ভিডিওর মাঝে, ওখান থেকে রিডিরেক্ট হয়। তো ওইগুলোর মাধ্যমে কোনটা সে যখন দেখে যে আমার যেটা থেকে কোনটা থেকে এসে কনভার্সন বেশি হচ্ছে, কনভার্সন কি, মানে কতজন আসলো, এর ভিতরে কতজন কিনলো, প্রোডাক্ট কিনলো, না কিনে বের হয়ে গেলে তো তার কোনো লাভ হচ্ছে না। সো কনভার্সন বেশি হচ্ছে, তাদের সাথে সে তখন তাদেরকে একটু রিওয়ার্ড দেয়। আর যাদের এখান থেকে এত লাভ হচ্ছে না, তাদের এখানে সে ইনভেস্টমেন্ট কমিয়ে দেয়, অথবা নেগোশিয়েট করে মার্কেটিং টিম, যে ওকে তোমাদের এখান থেকে তো আমাদের কোনো লাভ আসতেছে না, তোমার এখানে আমি আহ উম, আগে দিতাম 10 টাকা মাসে হয়তোবা বা 10 মিলিয়ন, এখন আমি তোমাকে দিব 7 মিলিয়ন দিব, এইরকম। তো এরকম অনেক কিছু করা যায়, এটা একটা জানার মতো আলাদা বিষয়, হয়তো আমি কোর্সে আমি এই বিষয়টাও আরেকটু দেখাবো যখন আমি কোর্সে করবো, কারণ আমি এটাতে অনেকদিন কাজ করি, যেমন ইভেন্ট কাউন্ট বলে, ভিউজ কি,
কতজন আপনার প্রোডাক্ট গুলা ভিউ করেছে, ইনফরমেশন গুলা একদম ডিটেলসে সবকিছু নিয়ে আসা যায়। ইউজার অ্যাট্রিবিউটে যদি যান বা ডেমোগ্রাফিক ডিটেলসে, তো আপনি কাস্টমারদের টার্গেট করার যে বিষয়টা সেটাও এখান থেকে করা যায়, যেমন কোন এরিয়া থেকে কতজন অ্যাক্টিভ ইউজার, নিউ ইউজার, কতজন এঙ্গেজমেন্ট। এইভাবে আপনি এগুলা দেখতে পারতেছেন। আপনি যদি এইভাবে আসেন, ওভারভিউ আসেন, এখানে তো এগুলো আমরা দেখছিলামই। আম, তাদের ইন্টারেস্ট গুলা কোনগুলা, আমরা যে এগুলা ট্র্যাক করে কিভাবে জানেন, যে কুকিজের কথা বলি না আমরা, যখন কোনো শপে ঢুকি, দেখেন আমরা যখন এখানে আসলাম আমাকে কুকিজ দেখাচ্ছে না? কুকিজে যদি আমি ওকে অ্যালাউ করি তাহলে সে আমাকে ট্র্যাক করবে। অনেক জায়গায় আছে অ্যালাউ না করা পর্যন্ত আমাকে ট্র্যাক করতে পারবে না। অনেক দেশের ইউরোপিয়ান আইনে হলো আমি অনুমতি না দেওয়া পর্যন্ত আমাকে ট্র্যাক করতে পারবে না। হ্যাঁ, আবার সব দেশে এরকম আইন নেই। তো অলরেডি প্রেক্ষাপট নিয়ে কথা হয়েছে আশা করি। এখন আপনি বলতে পারেন, এখানে এত সুন্দর সবকিছু দিয়ে দেয়, এটা রেখে কেন আমরা এখানে এত কুড়ি লাইনের পর লাইন কোড করে কেন এগুলা করব? ওকে, সো এই ওকে, রেকর্ডিং আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। ডোন্ট ওয়ারি, রেকর্ডিং এবং এই কোড বলেন যেগুলা, এই নোটবুক দিয়ে দিলে এখানে সব লিঙ্ক টিঙ্ক সব পেয়ে যাবেন। এই নোটবুকটা আমি শেয়ার করে দিব। এখন যেটা বলছিলাম যে কেন আমি এটা রেখে এটাতে দরকার, আমরা এটাতেই করতাম, কিন্তু গুগল অ্যানালিটিক্স একটা লিমিটেশনস আছে। ও দিনে 250 বা এরকম 400-র মতো, এখন আমি আপডেট হয়েছে কিনা জানি না, ওই সময়টা যেটা ছিল 400 বার পর্যন্ত সে এপিআই কল করে। মানে সে এই ডাটাটা অ্যাকচুয়ালি সে স্টোর করে বিগকোয়েরিতে, গুগল বিগকোয়েরিতে। সেখান থেকে সে এই ডাটাটা বা গুগল বাকেটে রাখে, সেখান থেকে সে 400 বারের মতো সে কল করতে পারে যতটুকু সম্ভব, বা রিফ্রেশ হয়, এর বেশি হয় না। সো একটা পর্যায়ে আপনার দিনে লোড অফ হয়ে যায়, বা সবসময় সে একুরেট ডেটা রিপোর্ট দিতে পারে না এখানে। আমরা আগে নিবেন ইউকের একটা এইচএমবি, ওরা মিউজিকের ক্যাসেট বা মুভির সিডি এগুলা বিক্রি করে। সো ওদের জন্য আমরা যখন ড্যাশবোর্ড করে দেই, তখন আমাদেরকে এই ডেটার উপরে তারা রিলাই করতে পারতেছিল না। তখন এটা থেকে আমরা ডেটা বিগকোয়েরিতে তাদের এই ডেটাটা আমরা ইয়ে করি, ক্লিন করি, ভিউ বানাই, দেন সেটা লুকাস স্টুডিওতে এবং পাওয়ার বিআই ড্যাশবোর্ড করে দিই। সো এই কারণে হলো দরকার, কেন এখানে জানা দরকার যদি গুগল অ্যানালিটিক্স নিয়ে করেন। অন্য ক্ষেত্রে তো সবসময় আপনার বিগকোয়েরিতে থাকবে। তো আমি একটু শুরু করি যে আমি এই টেবিলটা কিভাবে এক্সপ্লোর করব। এইগুলা কোয়েরি গুলা কঠিন না। আপনাকে যেটা জানতে হবে যে প্রথমে এই ইয়েটা একটু উম, একটা মিনিট, এখানে কোনো কারণে এটা হাইড হয়ে আছে, পাশাপাশি দুইটা রাখি, গুগল অ্যানালিটিক্সটা অফ করে দিই। যেমন এখানে দেখাচ্ছে, বা আমরা যে ডাটাটা নিয়ে কাজ করতেছি, ডাটাটা হলো গুগল, এখানে সার্চ দিলেও পারবো। এই যে অলরেডি এখানে দেখাচ্ছে। উম, তো মাঝে মাঝে, স্যার এখানে কোনো কারণে ইয়ে করতেছিল না, সে রেসপন্ড করতেছিল না। এখানে যে গুগলের যে জেমিনাই আছে, জেমিনাই হলো বিগকোয়েরিতে অ্যাভেলেবল, নো কস্ট, এত অনেক এআই বেসড যদি সাপোর্ট দরকার হয় সেটাও পাওয়া যাবে। তো এই যে দেখেন হলো আপনার, এই হলো টেবিল। এইটা থেকে আপনার নর্মালি আমরা লিখলেও হয়, তো এটা কপি করে নিয়ে একবার ভালো। বিগকোয়েরি পাবলিক ডেটা, এটা হলো এটার আন্ডারে, এই হলো আপনার ডেটা সেট। হুম, এটার আন্ডারে যে অনেকগুলা টেবিল আছে ওদের, প্রায় 366টা টেবিল আছে।
টেবিলগুলোর নাম কি দিয়ে শুরু হচ্ছে? জিএ আন্ডারস্কোর সেশন। 12 মাসের ডেটা বললো না, অনেক ডেটা হয়, মানে মানুষ কতজন মানুষ বুঝেন একটা ওয়েবসাইটে যায়। আন্ডারস্কোর সেশন আন্ডারস্কোর দিয়ে 366 দিয়ে কি বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি 366 দিয়ে বোঝাচ্ছে বিভিন্ন সেশনের নাম আলাদা আলাদা ভাবে প্রতিদিনের, মানে 366 দিনের, এক এক দিনের জন্য এক একটা ডেটা। সো এটা আমরা ইয়েতে গেলেই কিছুক্ষণ পরেই বুঝবো। যেমন আমরা এখান থেকে যদি করি, দেখেন এখানে কলাম গুলা কি কি আছে। ভিজিটর আইডি, ভিজিট নাম্বার, ভিজিট আইডি, এগুলা কি? প্রত্যেকটা যখন একজন মানুষ যখন কোনো একটা সাইটে ঢুকে তার একটা ভিজিটর আইডি হয়, ভিজিট নাম্বার, কত নাম্বার তার ভিজিট, হ্যাঁ, এরকম আরো একটু ডিটেলস আছে, ভিজিট কত নাম্বার ভিজিট, এরকম একটা আইডি তৈরি হয়। ভিজিট স্টার্ট টাইম, ডেট। দেখেন স্টার্ট টাইমটা এখানে আছে ইন্টিজার হিসেবে, টাইম বা ডেট এগুলো তো ডেট হিসেবে থাকার কথা, বা ডেট টাইম। আবার এখানে ডেট আছে স্ট্রিং হিসেবে, টেক্সট হিসেবে, তো এগুলাকে ঠিক করতে হয়। এখানে আবার বিভিন্ন ধরনের ইয়ে আছে, ট্রাফিক সোর্সের আন্ডারে দেখেন রেফারেল পাথ, ক্যাম্পেইন, সোর্স, এগুলো আলাদা আলাদা পাবে, একটার ভিতরে মাল্টিপল ইনফরমেশন যখন থাকে এগুলাকে আসলে স্ট্রিং, সরি অ্যারে বলে, অথবা নেস্টেড অবস্থায় থাকে। তো এগুলাকে তখন আননেস্ট করতে হয়, এটা ইম্পর্টেন্ট। যেমন এখানে আমি যদি সবগুলাকে আলাদা করতে হবে আমাকে একটা ইয়ে থেকে, যখন ইনফরমেশন গুলা, ডিভাইসের ইনফরমেশন সবকিছু এখানে আছে কোন ব্রাউজার থেকে, আপনি ডিটেলস এইভাবে দেখতে পারবেন। ভিউজে যদি যান, প্রিভিউতে যদি যান, প্রিভিউতে গেলে ইনফরমেশন গুলা এখানেও দেখতে পারবেন। যেমন কে কোন সেশনে ইয়ে করছে, কত ঘন্টা কত মিনিট ছিল, এই ধরনের সব ইনফরমেশন এখানে আছে। সো এটা তো আমরা এখানে ক্লিক করে করে দেখলাম। সো এটা যদি ইয়ে করতে হয়, কুইরি করতে হয়, যেমন এখানে দেখেন 2017-08-0, এটা হলো লাস্টেরটা কিন্তু একটা ডেট, 2017 সালের অগাস্টের 1 তারিখ। এভাবে আরো এইভাবে প্রত্যেকটা দিন আকারে আছে। সো আমরা যদি এই এটাকে কপি করে রাখতে পারেন, বা এই কোয়েরি গুলা করা আসলে খুব কঠিন কিছু না। আমি যদি এক জায়গায় করে দেখাই, আমি লাস্টে ক্লিন নোটবুকটা দিতে চাচ্ছি আপনাদের। এই অল্প সময়ের ভিতরে আমি সবগুলা যদি আমি কোড করি, অনেক সময় লাগবে, এটা কভার করবে না। আপনি যদি এরকম ফর্ম বলেন, কোথা থেকে নিচ্ছেন? এবং ও মাঝে মাঝে হলো এগুলা একটা এরর দেয়, কারণ হলো ও চায় যে আগে এসকেপের পাশে দেখবে, এসকেপে এবং ট্যাবের মাঝে একটা সাইন আছে, এটা টিক মার্ক, টিক এক্সপেক্ট করে। হুম, এটা যদি দেন আপনি, তাহলে আপনাকে এই ওই দিনের যত সেশনের ডেটা আছে আপনাকে সব ডেটা দিবে। এই যে এখানে আপনাকে দিচ্ছে। এখন ভিজিট আইডি দেখাচ্ছে এবং ভিজিট স্টার্ট টাইমটা দেখেছেন কিভাবে দেওয়া আছে। এইগুলা হলো ইউনিক্স টাইম বলে। নর্মালি 1970 বা কোন সময়ের পর থেকে, 70 থেকে মেবি, যে ওই সময় থেকে কত সেকেন্ড ইলাপস হয়েছে মাঝে এখনকার সময় পর্যন্ত, মানে ওই ডেট পর্যন্ত, এই সেকেন্ডে এই ইনফরমেশনটা দেওয়া থাকে। সো এটাকে অনেক কনভার্ট করতে হয়। তো এইগুলা দেখে কখনো সারপ্রাইজ হওয়ার কিছু নাই। ডেটটা দেখেন কিভাবে আছে, এটা তো নিশ্চয়ই প্রপার ফরম্যাটে না, কয়টা ভিজিট করেছে এই লোক মানুষ, যে বা এই সেশনে কয়টা পেজ ভিজিট করেছে, এই ধরনের বিভিন্ন ইনফরমেশন আছে। তো এই জায়গাটাকে আমরা এক্সপ্লোর করব, ক্লিন করব, ক্লিন করে আমার লাস্টের আইডিয়া হলো, এটাকে বলে একটা ভিউ বলে। দেখেন আমি ভিউটা প্রথমেই দেখাবো। আমি অলরেডি ওইটা ভিউটা রেডি করে রাখছি। আহ, আমি লাস্ট একটা কোয়েরি করে আমি দেখাচ্ছি, এটা অনেক বড় একটা নোটবুক। দেখেন এই ভিউটাও কোথায় পাওয়া যাবে, দেখবেন যে হলো আমি যদি এটা যদি বাদ দিয়ে দেই, এখানের ভিতর ই কমার্স একটা ডেটা সেট আছে আমার, এটার ভিতরে দেখেন দুইটা আলাদা আলাদা ভিউ, টেবিল গুলা কালো করা থাকে আর ভিউ গুলো এরকম থাকে। এখানে আমার কয়েকটা ভিউ ক্রিয়েট করা আছে। সো আমার এগুলাতে যদি আপনি যান, সিম্পল হলো আপনি এখানে কুইরি করতে পারবেন, ও আপনাকে বলে দিচ্ছে। আপনি যদি রান করেন, তাহলে আপনাকে রেজাল্ট দিয়ে দেবে, কিন্তু এটা তৈরি করতে আমাদের কি পরিমাণ এফোর্ট দিতে হবে কিছুক্ষণ পরে দেখবেন। প্রত্যেকটা ভিজিটর আইডি, তার সেশন কাউন্ট, টোটাল পেজ ভিউ, টোটাল হিট কত, টোটাল কতবার ট্রানজাকশন করেছে, টোটাল রেভিনিউ কত ইয়ে করেছে, কত এভারেজ কতক্ষণ ছিল, কত সেকেন্ড ইয়েতে, সে কোনটা বেশি ব্যবহার করেছে, ডেস্কটপ নাকি এগুলা, এগুলো সব ইনফরমেশন তার এখানে আছে। তো এগুলা হলো লাস্টে ভিউ। তো ওই পর্যন্ত যেতে গেলে তার আগে স্টেপ বাই স্টেপ আমরা কি কি করতে হয়। নর্মালি আমরা কোনো কয়েকটা টেবিলকে যখনই আমরা এক্সপ্লোর করি, তখন হলো আমরা হলো এরকম কাউন্ট দিয়ে আমরা দেখি এর ভিতরে কি কি আছে। আই থিঙ্ক এটা যদি আমরা 2 দেই, এটারও ডেটা আছে।
আর লিমিট কেন দেই, আমার এতগুলা রেকর্ড এই দিনের কোনো ডেটা নাই, সে পাই নাই। সো আই থিঙ্ক অগস্টের 2016 থেকে এই দিনের থাকার কথা। 2016 অ্যাকচুয়ালি অগস্টে এবার ডেটা ছিল। সো আপনার সব রেকর্ড দেখার দরকার নেই, লিমিটের কাজ কি, সে আপনাকে জাস্ট কয়েকটা রেকর্ড ডিসপ্লে করতে, 100টা, আপনি যতটা বলতেছেন ততটা। কারণ আপনি তো এখানে কোনো অ্যানালাইসিস করতেছেন না, আপনি জাস্ট সেটাকে ভিউ করার জন্য দেখতেছেন। 100টা বলতে পারেন, 10টা বলতে পারেন। সো এটা এটা একটা নর্মাল একটা স্ট্রাকচার। দেখেন এসকিউএলটা খুব কঠিন ল্যাঙ্গুয়েজ। আমি বলতেছি তুমি, আমার কিছু ইনফরমেশন দরকার, ওই টেবিলের স্ট্রাকচারটা দেখবো। তাহলে আমি বলতেছি সিলেক্ট, এটাকে ইগনোর করেন, পরে বলতেছে এটা ইগনোর করেন। ফ্রম, আমি কোথা থেকে চাই ইনফরমেশনটা, আমি তখন এই জায়গায় বলে দিলাম যে এই প্রজেক্ট আইডির ভিতরে, এই ডেটা সেটের মাঝে, এই টেবিলটা থেকে ইনফরমেশন দাও আমাকে। ওকে, তাহলে কি ইনফরমেশন দাও? আমি বলতেছি তুমি আমাকে সবগুলা কলামই দেখাও, কি কি কলাম আছে। স্টার দেওয়া বলতে সবগুলা কলাম বোঝায়। এবং তুমি র কয়টা চাও, আমি যদি কিছু না বলে দেই এখানে, সে আমাকে সবগুলা রই দেখাবে। এখানে টোটাল কতটা রো আছে এগুলো আমরা সব দেখবো পরে। তো সর্ট অফ এখানে এখন আপনি যদি এখানে চাইতেন না আমার এত কিছু দরকার না, আমার দরকার হলো ভিজিটর আইডিটা দাও, সে কয়টায় শুরু করেছিল, কত মিনিট থাকছে, এই ধরনের ইনফরমেশন, তাহলে আমরা এখানে লিখে দিতাম। তখন ভিজিট নাম্বার বা এরকম ভিজিটর আইডি বা ভিজিট নাম্বার, এইভাবে কলাম বাই কলাম এটা লিখে দেওয়া যায়। সো দ্যাট ইজি, এত কঠিন কিছু না। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শেখার শেষ নেই। আমি প্রায় 3-4 বছর কাজ করেছি, তারপরেও আমার কাছে মনে হয়েছে আমি কিছু মানে জাস্ট সারফেস বা 50% জানি। পাইথনে এখনো কন্টিনিউয়াস শিখতেছি, অনেক কিছু জানি, তারপরে অনেক কিছু শিখতেছি। তো এগুলো শেখার নাই, কিন্তু এসকিউএল আসলে খুব বেশি না, লিমিটেড। এবং আমাদের কোর্সের আউটলাইনে আপনি যেগুলো দেখবেন, এখানে 80-90% আপনার কাভার হয়ে যাবে। সো দেন আপনার যেটা বলছিলাম, এখানে কয়টা রো আছে। সো আমি যদি এটা এখানে রান করি, এবং আপনি যদি এখানে দিয়ে কন্ট্রোল এন্টার দেন বা কোনো এক জায়গায় রেখে, তাহলে সে এখানে যত কুইরি আছে সব একসাথে রান করবে। তো এটা থেকে বাঁচার ওয়ে কি, আপনি এভাবে সিলেক্ট করে রান দিতে পারেন, অথবা কন্ট্রোল ই দিতে পারেন। কন্ট্রোল ই দিলে সে সিলেক্টেড পার্ট শুধু রান করে। দেখেন এখানে 2556টা সেশনের ইনফরমেশন আছে, এটা একদিনে জাস্ট। এখন আপনি চাচ্ছেন, আমরা বলছিলাম না এটার 1 বছরের ডেটা আছে, সবগুলা টেবিলের থেকে যদি ডেটা দেখতে চান তাহলে কি হবে, তাহলে জাস্ট দেখেন প্রত্যেকটা টেবিলের স্ট্রাকচার হলো সেম। এই এটার আন্ডারে, এই ডেটা সেটের আন্ডারে এই টেবিল, লাস্টে আন্ডারস্কোরের পরে স্টার দেওয়া। স্টার দেওয়া মানে বুঝাইছে যে শুরু করবা তুমি এটা দিয়ে টেবিলগুলা খুঁজবা, এবং এরপরে তুমি এতটুকু যদি মিল পাও, এরপরে যতগুলাই পাও এই সবগুলাই না, 366টা দেখেছিলাম না, সবগুলা এখানে চলে আসবে। এটা এখানে রান করে দেখেন। এখন দেখবেন আগে কয়টা, 2556টা ছিল না একদিনে। এখন এটা সময় লাগতেছে কেন, কারণ এখানে আপনি 1 বছরের গুগল অ্যানালিটিক্স এর সেশন নিয়ে আপনি রান করতেছেন, এটা হিউজ হয়। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাওয়ার কথা, আপনারা যদি কেউ না দেখেন আপনারা হলো আহ আবার ইয়ে করতে পারেন, হুম, যে বের হয়ে আবার এন্টার করতে পারেন, আই থিঙ্ক দেখা যাবে। ওকে, ফাইন। তো এখন দেখলেন কতটা এখানে, 1 বছরে এই স্টোরে 9 লাখের মতো নাকি, না সরি, 90 লাখের মতো, 9 মিলিয়ন। হ্যাঁ, 90 লাখ, 36,000, না, ওকে সরি, 9,000, 9,000 না, 9 লাখ 3,000, ইয়েতে, সরি, 3,653টা থাউজেন্ড সেপারেটর এখানে দেখলাম, তাহলে ক্লিয়ার। So, এতগুলো সেশনের ডেটা নিয়ে আমরা কাজ করবো, তাই অনেক ডেটা, মোটামুটি 9 লাখের উপরে, 9,03,000 রেকর্ড। তো এখানে যেমন কিছু ইনফরমেশন যেটা আমরা ক্লিক করে করে দেখেছিলাম, আপনি যদি চান যে আমি এখানে কি কি কলাম আছে, কলাম টাইপ, এই ইনফরমেশন গুলো প্রায়ই দরকার হয়, আপনি কি খুঁজতেছেন এটা তো জানতে হবে। তো এটা যদি আপনি দেখেন, যে এটাকে বলে ইনফরমেশন স্কিমা, এগুলাকে বলে যে কলাম নেম এবং ডেটা টাইপ কি কি বোঝার জন্য। সো এটার জন্য রিট্রিভের জন্য ওয়ে হলো এরকম, ইনফরমেশন স্কিমা থেকে কলাম গুলো আপনি এভাবে রিট্রিভ করতে, তখন এইভাবে বলতে হয়।
এবং কোনো টেবিলের কথা। সো এটা যদি দেন, নাকি ইনফরমেশন গুলো সে দিয়ে দিবে। দেখেন ভিজিট অলরেডি ইন্টিজার হিসেবে আছে, ভিজিট নাম্বার ইন্টিজার, ভিজিট স্টার্ট টাইম দেখেন ইন্টিজার হিসেবে, ওই যে বললাম না ইউনিক্স টাইম হিসেবে আছে সেকেন্ডে, ডেট আছে স্ট্রিং হিসেবে। এগুলাকে ঠিক করতে হবে, এগুলাকে ইভেন এটার ভিতরে টোটাল যে নাম্বার গুলা এগুলা সবগুলা প্রপার ওয়েতে আছে কিনা এটা দেখতে হবে। তো একটা বা একটা আমি কিন্তু এটাকে বলে আপনি যখন কাজ করবেন এজ এ ডাটা বা ডাটা অ্যানালিস্ট, আপনাকে কিন্তু এভাবে প্রপারলি ডকুমেন্ট করে রাখতে হবে, লিখে লিখে বলতে হবে কোনটা কি করছে। এটা অন্য কেউ যখন আপনার কোড দেখবে ইজিলি বুঝতে পারবে, যেমন আমি যখন আপনাদের কোডটা দিয়ে দিব আপনারা কিন্তু দেখে দেখে এটা রান করতে পারবেন একবার প্র্যাকটিস করে। এখানে আপনারা পুরো একটা এসকিউএল কোর্সে যা পাবেন তার একটা ওভারভিউ পেয়ে যাচ্ছেন। তো এখানে যদি আমি বলি যে মিসিং ডেটা আমি রিপ্লেস করব, তো আমি আগে দেখি যে আমার ডেটায় কি মিসিং ডেটা আছে কিনা। তো এটা যেমন আমার ট্রানজেকশন রেভিনিউ, মানে ট্রানজেকশনের মাধ্যমে আমার যে রেভিনিউ কত জেনারেট হলো, ওই যে গুগল অ্যানালিটিক্স দেখিয়েছিলাম, মানে কে কত টাকার কিনলো, সেটা যদি আমি দেখতে চাই, তো এটা যদি দেখি আমরা 100টা রেকর্ডের উপরেই দেখি কিছু, দেখবেন প্রচুর নাল ভ্যালু, কারণ অধিকাংশ মানুষই তো কিছু কিনে নাই। সেশনে গেল, যেমন আমি কিছুক্ষণ আগে ঢুকে চলে আসলাম, আমি তো কিনি নাই, তো এই জন্য এইগুলা ফাঁকা। আপনি যদি দেখতে চান যে ওকে, যে যদি আসলেই কি সব কি ফাঁকা বা এরকম কিছু, তো আমি এখানে একটা কন্ডিশন দিয়েছি। আমি প্রথম ভেবেছিলাম যে আসলে কি সব কি ফাঁকা, অনেক সময় প্রপারলি ট্র্যাক না করলেই সব ফাঁকা আসে। তখন আমি বললাম যে এখন একটা জিনিস আপনারা বলতে পারেন, টোটালস কেন এখানে এইভাবে বলা হলো, কেন টোটালস ডট ট্রানজেকশন রেভিনিউ কেন বললাম? এটার কারণ হলো যে আচ্ছা, একটা জিনিস করে রাখি। এটা এখানে রান করে রাখতেছে, একটা কারণ আছে দেখাচ্ছি। আর এই কলাম গুলা মাঝে মাঝে দেখেন তো, টোটালস এর বিষয়ের ভিতরে যে ইনফরমেশন গুলা, একটার ভিতরে মাল্টিপল ইনফরমেশন না, স্ট্রাকচার বা অ্যারে বলে, স্ট্রাকচার অ্যারে বলে। যেমন এখানে আপনার আছে ভিজিট কতবার করেছে, হিট কতবার করেছে বিভিন্ন জায়গায়, পেজ ভিউ কয়টা হয়েছে, এরকম কাউন্ট গুলো এখানে আছে, বাউন্সেস কয়বার, মানে আপনি ওয়েবসাইটে ঢুকে 10 সেকেন্ডও থাকেন নাই, কোনো কিছুতে ক্লিক না করে বের হয়ে গেছেন, আপনি ভুলভাবে ওই ওয়েবসাইটে ল্যান্ড করছেন বা কোনো লিঙ্ক আপনাকে নিয়ে গেছিল। এই যে এখানে দেখেন ট্রানজেকশন, টোটাল রেভিনিউ। তো একটার ভিতরে যখন আরেকটা থাকে এটা ডট দিয়ে এটাকে এক্সট্রাক্ট করতে হয়। তো এখানে এই জন্য আপনারা এখানে পাবেন যে টোটালস ডট ট্রানজেকশন। তো আমি এখানে জাস্ট এখানে একটা কন্ডিশন দিয়েছি কি, হোয়ার টোটাল ডট ট্রানজেকশন রেভিনিউ ইজ নট নাল। এটা নাল ছাড়া আমাকে তুমি এগুলা দেখাও তো। আমি এটা বোঝার জন্য যে আছে কিনা নাল ছাড়া, হ্যাঁ অনেক বড় বড় নাম্বার আছে, হিউজ, অনেক বড় বড় অর্ডার আছে হয়তো। সো এরকম, এখন আপনি এখানে কয়টা নাল আছে কয়টা নট নাল আছে এটা কাউন্ট করবেন কিভাবে? আমরা এই কুইরি দ্রুত রান করার জন্য একদিনের ডেটা নিয়েছি, কিন্তু একদিনের ডেটা এই যে আপনাকে নিতে হবে সর্ট অফ এমন না, আপনি যদি এটাতে করেন, স্টার দিয়ে দেন, টাইম লাগবে। তখন কাউন্ট ইফ নামের একটা ফাংশন আছে, এটা আবার কি মাইএসকিউএল যে লোকাল ভার্সনের সাথে আপনারা যারা পরিচিত, এগুলাতে আবার এগুলা নাই বেশিরভাগ। যে কাউন্ট ইফ ফাংশনটা এখানে আছে, কাউন্ট ইফ কি করে বলতেছে টোটাল ট্রানজেকশনে এর ভ্যালুটা যদি নাল পায় তাহলে সে কাউন্ট করবে। এক্সেলে যেরকম আছে সিম্পল, সেম ভাবে আরেকটা হলো নট নাল যদি পায় সেটাকে কাউন্ট করবে। তো এটা যদি রান করেন আপনাকে দিবে, দেখেন সবসময় আপনি সিলেক্ট দিয়ে শুরু করতেছেন শেষ করতেছেন এটা, আনলেস ইউ আর গিভিং এন কন্ডিশন, কন্ডিশন দিলে হোয়ার এর ভিতরে দিতে হয়। এবং এর ভিতরে সিলেক্ট এবং ফ্রম এর ভিতরে আপনি যেই যেই কলাম গুলা চান যেভাবে চান সেই ইনফরমেশন গুলো আপনার এখানে দিয়ে দিতে হয়। দেখেন এখানে প্রায় নট নাল মাত্র 11,000 সেশনে মানুষজন কিছু অর্ডার করেছে, কিছু কিনেছে। বাকি সেশন গুলা কিন্তু 8,92,000 সেশনে কিন্তু কেউ কিছু কিনে নাই, রাইট? তো এইভাবে ডেটা যদি থাকে, মাঝে মাঝে ডেটা ইনকনসিস্টেন্সি হয়, আমরা চাই যে নাল গুলাকে জিরো দ্বারা রিপ্লেস করে নেওয়ার জন্য। হুম, নাল বলতে এখানে তো কি বোঝাচ্ছে, আলটিমেটলি কিছু কিনে নাই। তো অ্যাবসেন্স, অ্যাবসেন্স মানে জিরো, সে কিছু কিনে নাই। এগুলাকে যদি রিপ্লেস করতে চান, কোলেস নামের একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন আছে, যেটা হলো মাইএসকিউএল পোস্টে সবগুলাতেই কাজ করে। কোলেসের কাজ কি, সে র বাই র খুঁজবে, খুঁজে যদি সে জিরো পায়, মানে সরি নাল পায়, তাহলে সে এখানে আমি যে আর্গুমেন্টটা দিব সে এটাকে পুট করে দিবে।
ফাঁকা, আর ফাঁকা না পেলে সে অরিজিনালি যে ভ্যালুটা আছে সেটাকেই সে দিবে। তো এখানেই দেখেন আমরা দুইটা কলামকে পাশাপাশি রেখে দেখাই আপনাদের। তো এরকম বিভিন্ন টার্ম আছে, এগুলো আসলে কাজ করতে গেলে জানতে, আমি জাস্ট ওভারভিউ একদিনে যদি ভাবেন যে এক সেশনে আমি এত কিছু নিতে পারতেছি না, আপনি জাস্ট অবজার্ভ করেন, দেখেন কি অ্যাভেলেবল আছে, আপনাকে যে একদিনে মুখস্থ করতে হবে না, কিন্তু প্র্যাকটিস করবেন। দেখেন তো এখানে যেখানে জিরো আছে, নাল আছে, সবগুলাকে সে জিরো করেছে। কোথাও যদি আমরা ভ্যালু দেখতাম তাহলে সে ওইগুলাকে ভ্যালু দিবে, অরিজিনাল ভ্যালুটা দিবে। কলেজের কাজটা হলো এটা। কলেজে আমরা বলে দিই প্রথমে আমি কোন কলামের ভিতরে দেখতেছি নাল আছে কিনা, থাকলে, যদি যদি থাকে তাহলে তুমি কি দিবা, কি দ্বারা রিপ্লেস করবা, তো এইভাবে রিপ্লেস করা যায়। তো এইগুলা মাঝে মাঝে কাজে লাগে। এখানে আরেকটা ফিল্ড যদি আমরা দেখি, রেফারেল পাথ নামের একটা ফিল্ড ছিল। মানে রেফারেল পাথটা বোঝায়, দেখেন আমার, আপনাদের মনে আছে কিনা, আমি যখন কিছুক্ষণ আগে যখন আপনাদের দেখাচ্ছিলাম, আহ আমি কিন্তু যখন এই ডেটাতে বা গুগল অ্যানালিটিক্স এর সাইটে যাচ্ছিলাম, তখন কিন্তু গুগলেরই আরেকটা সাইট থেকে আমি যাচ্ছিলাম, তাই না? একটা থেকে আরেকটা কিন্তু আমি রিডিরেক্ট করতেছিল। যেমন এখানের ক্ষেত্রে যদি বলি, আহ দেখেন এখানে কিন্তু একটা গুগলের, একটা গুগল অ্যানালিটিক্স হেল্পের একটা সাইট, সেখান থেকে আমি আমার এই অ্যাকাউন্টটা, গুগল অ্যানালিটিক্স 4 এর অ্যাকাউন্টটা আমি এখানে করতেছি। তো আমাকে এখানে যখনই আমি লোড গেলাম, যখন আমাকে সে ধরবে যে আমি এই পেজ থেকে রেফার্ড হয়েছি, সে লাস্ট এটা সেভ করে রাখে। কেন দরকার হয়? ওই যে আপনি বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইনে বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচ করছেন, বা আপনি দেখতে চান যে আপনি কোথা থেকে একজন রিডিরেক্ট হয়ে আসছে। হুম। বা মাঝে মাঝে আমরা বলি পাথ এক্সপ্লোরেশন, আপনার ওয়েবসাইটই আছে হয়তোবা, সে কোন পাথ থেকে কোন পাথে গিয়েছে, এটা খুব কঠিন অ্যানালাইসিস কিন্তু করা যায়। যেমন আপনি একটা হয়তোবা সে প্রোডাক্ট পেজে গেল, প্রোডাক্ট পেজের পরে সে কোন পেজে গেল, নাকি সরাসরি কার্টে চলে গেল কোনো কিছুতে ক্লিক করে। হ্যাঁ, নর্মালি আপনি দেখতে পাচ্ছেন যে নর্মালি কি ক্যাটাগরি পেজ, ক্যাটাগরি পেজ থেকে মানুষ প্রোডাক্ট পেজে আসবে, প্রোডাক্ট পেজ থেকে এভাবে যায়, নাকি হোম পেজে কোনো একটা প্রোডাক্ট দেখে সেটাতে ক্লিক করে সরাসরি সে কার্টে অ্যাড করলো, কার্ট থেকে তারপরে আহ ক্যাশ ইন বা সরি ইয়েতে ওই পার্টটা করে। তো কোনটা, তো এইগুলা দেখার জন্য এইটা দরকার হয়। যেমন রেফারেল পাতেও যদি আপনি দেখেন, এখানে বেশ কিছু জায়গায় মিসিং আছে। এবং এই যে বললাম না রেফারেল পাথ, তো এই ধরনের ক্ষেত্রে আপনি যদি দেখতে চান, নর্মালি এখানে দেখতেছেন যে অ্যানালিটিক্স ওয়েব, মানে অ্যানালিটিক্স এর যে এই সাইটে এখান থেকে আসছে। তো আপনি যদি দেখতে চান যে এখানে কি কি ক্যাটাগরি আছে, আমি নিশ্চিত যে 9 লাখ সেশনের ভিতরে শুধু এই জায়গা থেকে আসে নাই, আরো অনেক জায়গায়। আমি স্ক্রল করে তো পাচ্ছি না। এটার ওয়ে হলো আপনি ইউনিক ভ্যালু গুলা কি কি আছে দেখার জন্য, নর্মালি এটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য করা হয়। যেমন এখানে যেটা, এটা ক্যাটাগরিক্যাল না, স্ট্রিং ভ্যালু, স্ট্রিং, শুরুতে যে এগুলো স্ট্রিং। তখন ডিস্টিংক্ট ইউনিক কয়টা পাথ দেখতে চাচ্ছেন, বা রেফারেল সোর্স কতটা দেখতে চাচ্ছেন, তখন ডিস্টিংক্ট ইয়োটা ব্যবহার, ডিস্টিংক্ট মানে ইউনিক। তো আপনি যদি এটা দেন, এখানে যদি আমরা স্টার দিই, কনফিউজ হওয়ার কিছু নাই, কে কোনটা দিচ্ছেন। এটা অবশ্য অনেক সময় লাগবে স্টার দেওয়াতে, কারণ এটা হলো প্রায় 9 লাখ একটা স্ট্রিং ভ্যালুতে অপারেশন চালাইতে, সবগুলাই ওর সময় বেশি লাগে। আচ্ছা, এখানে আমরা কিছু নাল পাবো। তো নাল বোঝায় যে হয় হলো সরাসরি যদি আপনি কোনো একটা সাইটে সরাসরি ক্লিক করে বা ল্যান্ড করে গেলেন, যেমন আমি যদি বলি গোল goal.com, আমি প্রায় খবর পড়ি, ফুটবলের খবর, সরাসরি আমি টাইপ করে আসছি না, তো এখানে তো আমার কোনো রেফারার নাই, তো এটাকে বলে ডিরেক্ট। তখন এই সময়ের ক্ষেত্রে দেখেন আপনার ওয়েবসাইটে কিন্তু কিছু থাকে না, এক্সট্রা পাথ কোথা থেকে আসছে। তো আপনার এখানে অনেকগুলা দেখেন, বিভিন্ন হোম, হোম থেকে আসছে দেখেন, কেউ ইনিশিয়াল হোম.পিএইচপি থেকে আসছে, এরকম বিভিন্ন জায়গা আছে। তো এইগুলাতেও কিন্তু আবার নালও আছে, ফাঁকাও আছে, ফাঁকা পাবো আমরা। এখানে হয়তো বা প্রথম দিনেরটা ছিল, ভিউ আছে। তো যদি কোথাও ফাঁকা পাই বা সামথিং, এগুলো হলো ডিরেক্ট পাথ। তো এটাকে যদি আমরা দেখতে চাই, আমরা একদিনেরটা দেখি। তো এই যে ইফ নাল আর একটা ফাংশন আছে, কোলেস করে কি এক ধরনের কাজ, নাল পাইলে সেটা করে, ইফ নাল দিয়ে আপনি সেম কাজ করতে পারেন। তো এটাতে শুধু যেখানেই সে নাল পেয়েছে বা ফাঁকা পেয়েছে, সেখানে সে ডিরেক্ট ডিরেক্ট দিচ্ছে, মানে ডিরেক্ট বলতে এটা আসলে ডিরেক্টলি সে টাইপ করে আসছে। আমি একদিনেরটা দেখাই টাইম কম লাগার জন্য। তো দেখেন
নাল যেখানে পাচ্ছে ডিরেক্ট, অ্যানালিটিক সাব যেখানে অ্যানালিটিক সাব। অনেক সময় এই যে এইগুলা স্ল্যাশ শুধু যেগুলা, এগুলাও আসলে ডিরেক্টই বোঝায় অনেক সময়, যেখানে এগুলাই আছে। এই কাজগুলো মাঝে মাঝে আনতে। আর এই যে আননেস্টিং এর কাজ, যেটা ফ্ল্যাট করার কাজ, যেটা এটার কথা বলতেছিলাম। এই যে দেখেন, আমার এই যে ফুল ভিজিটর আইডি এগুলা এগুলা নিলাম, এবং এইগুলোর ভিতরে হিটস এর ভিতরে পেজের ভিতরে পেজে কতগুলো আননেস্টিং, কতগুলো পার্ট আছে, এটা আমি কিভাবে এক্সট্রাক্ট করতে পারবো? এক্সট্রাক্ট করতে পারবো যদি আমি আননেস্ট এখানে লিখে যদি হিটস লিখি, মানে হিটস যে ভেরিয়েবলটা ছিল এখানে দেখেন, হিটস কোথায়, এই যে হিটস এর ভিতরে দেখেন স্ট্রাকচার হিট নাম্বার আছে, টাইম আছে, আওয়ার আছে, মিনিট আছে, ওকে। সো এটা যদি বের করতে চাই, মানে হায়ারার্কি যত ভিতরে থাকবে তত আপনাকে ডট 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 দিয়ে এভাবে আনতে হবে। সো এখান থেকে দেখেন আপনি, এখান থেকে ইনফরমেশনটা এমনিতে আমরা একটা দেখি যে এত কিছু আনবো না, আমরা জাস্ট বুঝাই অ্যাকচুয়ালি কলামটা এটা কি স্ট্রাকচারে আছে। হুম। সো আমরা এগুলা দিচ্ছি না, আমরা শুধু হিটস দিচ্ছি। হুম। এবং এখানে আমরা লিমিট 100 দিলাম। হুম, এখানে একটা কমা পড়ে গেছে, ইনডেনশনের জন্য এরর দিচ্ছে। একটু দেখে নেই। এখানে দেখেন যে আসবে যখন, আর এটা সবই চলে আসছে সে। আচ্ছা, এই যে হিটস এর আন্ডারে দেখেন টাইম আছে, আওয়ার আছে, মিনিট আছে, সেকেন্ড, ইন্টারাকশন, এগুলো সবগুলা কিন্তু একটার ভিতরে মাল্টিপল জিনিস। আবার এই হিটস এর ভিতরে আবার পেজ আছে, মানে কোন পেজে দেখেন একজন মানুষ আসলো, মানে কোনো একটা পেজে হিট হলো, সেটা আবার পেজের ভিতরে আবার বিভিন্ন পাথ ডিটেলস আছে, মাল্টিপল পেজ গুলা যখন থাকবে সবগুলা, যেমন এটা একটা পেজ দেখেন, এটা আরেকটা পেজ, এটা সব সামথিং। তো এই ইনফরমেশন গুলো যখন এক্সট্রাক্ট করতে হবে তখন এরকম প্রথমে আননেস্ট দিয়ে এরকম দিলে, আর তখন এখান থেকে ইজিলি আপনি এগুলো ডট ডট দিয়ে এখান থেকে আলাদা করে ফেলতে পারবেন। আমরা যদি এখানেই দেই, কারণ সব সময় হলো এইভাবে হায়ারার্কি থাকলে আমরা তো অ্যানালাইসিস করতে পারবো না, তখন আমাদের যতগুলো দরকার আমরা এইভাবে পাশাপাশি নিয়ে আসতে হবে, কলামে নিয়ে আসতে হবে এবং রো আকারে নিয়ে আসতে হবে। স্ট্যান্ডার্ডাইজিং এর কথা বলছিলাম। আহ আচ্ছা, আপনারা আমাকে আর 20 মিনিট দেন, দেন হলো আপনাদের আমি কুইশন নিচ্ছি, এর ভিতরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। স্ট্যান্ডার্ডাইজিং এর কথা যেটা বলছে, স্ট্যান্ডার্ডাইজিং হলো যেমন আপনার আপার কেসে কনভার্ট করতে হবে হয়তো বা কোনো কিছু, বা লোয়ার কেসে কনভার্ট, আপনার যেটা প্রয়োজন। আমি একটু দ্রুত কোয়েরি গুলো রান করি, আপনার কি করতেছি এটা বলবো, আর আপনারা কোয়েরিটা পরে দেখলেও বুঝতে পারবেন। আর আরেকটা ইজিয়ার ওয়ে আছে, আপনি কোনো কিছু বুঝতেছেন না, আপনি একটা কোয়েরি নিয়ে আহ চ্যাট জিপিটি কে দিবেন, দিয়ে বলবেন যে ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন দ্য কুইরি টু মি এন্ড ইটস অবজেক্টিভ। সে আপনাকে সুন্দর করে এটা ভেঙে ভেঙে বলবে কি কারণে করা হয়েছে, স্টেপ বাই স্টেপ বলে দিবে। যেমন এটা যেমন করলাম, যখন দেখেন যে এগুলা ছিল ছোট হাতের লেখা ছিল বড় হাতে চলে আসছে, হ্যাঁ, ক্যাপিটাল লেটার, লোয়ার কেস, আপার কেস হয়ে গেছে। এটা যেমন দরকার অনেক সময় ডিভাইস ক্যাটাগরি, অনেক সময় অনেকগুলা ক্যাটাগরি কয়েকটা ক্যাটাগরিতে কনভার্ট করতে হয়। কেস ফাইন্ড সব থেকে ইম্পর্টেন্ট এসব একটা ফাংশন। আপনি যখন কন্ডিশনাল কিছু দিবেন, এইটা হলে এটা করো, ওইটা হলে এটা করো, তখন আপনাকে এই ধরনের দিতে হবে। যেমন আপনি মোবাইলকে চাচ্ছেন মোবাইল ক্যাটাগরি, অথবা ট্যাবলেট, হ্যাঁ, একটা ডেস্কটপ, এরকম বিভিন্ন কিছু যখন করতে চান তখন আপনার শুরু করতে হয় যে কেস হয়, কেস দিয়ে শুরু করতে হয়, তারপরে বলতে থাকবে সিম্পল হয় এটা ইকুয়াল টু এটা, দেন এটা। আবার যখন এমন ইকুয়াল ট্যাবলেট, তখন আপনি এটা করতেছেন ডেস্কটপ। এটা আরো কাজে লাগবে কিছুক্ষণ পরে, ওই যে বললাম না বিভিন্ন টাইম পিরিয়ডে কনভার্ট করাটা, যেটা উইকেন্ড উইকডে এগুলাতে লাগবে। আর লাস্ট একটা কন্ডিশন দেবেন, এলস হলে কি। তো এই যেগুলোকে একটা নাম দিতে হয়, এন্ড এস ডিভাইস টাইপ, এটা আমরা দেখাবে। ওকে, ফাইন। সো আর এখন
তো এইভাবে আপনি কনভার্ট করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি যে কনভার্ট কারেন্ট কারেন্সি বা এরকম কিছুকে যদি ইয়ে করতে চান, আমরা যদি দেখি যে কাস্ট একটা ফাংশন আছে। হ্যাঁ, কাস্ট ফাংশনটার কাজ কি, কাস্ট ফাংশনের কাজটা আমরা একটু এখানে দেখি। আহ আমাদের ইয়ে ছিল, আমাদের এটা কি ছিল, সরি, ট্রানজেকশন, টোটালস এর ভিতরে ট্রানজেকশন রেভিনিউ। হ্যাঁ, টোটালস এর ভিতরে ট্রানজেকশন রেভিনিউ, এটা হয়তো ইন্টিজার আকারেই আছে, কিন্তু কোনো কারণে যদি এটা মনে করেন সামহাও টেক্সট থাকতো বা সামথিং, বা এটা ইন্টিজার আছে, আমি দশমিকে আপনি দেখাতে চাচ্ছেন সামথিং, তখন কাস্ট ফাংশনটা এটার জন্য কাজ করে। তখন টেক্সটকে আপনি নিউমেরিক করবেন বা এটা করবেন এটা করবেন, তখন হলো টোটালস দ্য ট্রানজেকশন রেভিনিউ অ্যাজ এরকম। ওকে, তখন কাস্টের ভিতরে এটা দিলে সে কনভার্সনের কাজ করে, কাজটা অ্যাকচুয়ালি আর কিছু না। হুম? আর এখানে আরো কিছু কাজ আছে, ওইগুলো আমি দেখাচ্ছি না আপাতত। আরেকটা জাস্ট ছোট্ট কাজ দেখাই, যে কেস হয় আরো কখন লাগে, যে আমরা যখন পেজ ভিউ, যখন একজন একটা ওয়েবসাইটে গেল, একটা পেজ জাস্ট ভিউ করলো, ওকে, সেটা নর্মালি কি হয়, নর্মালি একজন আমরা একটা ওয়েবসাইটে গেলে আমরা নিশ্চয়ই এক পেজ থেকে আরেক পেজে বা এটাতে ক্লিক করি একটা প্রোডাক্টে বা সামথিং, বা ডিফারেন্ট একটা পেজে যাই, স্ক্রল করি। এটা যদি কিছুই যদি না করি, তাহলে সেটাকে বলা হয় বাউন্স। এবং এটা একটা ওয়েবসাইটের জন্য খারাপ। আমি মনে করেন যে অ্যাড ট্যাড দিয়ে, টাকা পয়সা দিয়ে আমি একজনকে নিয়ে আসলাম, হুম, ওয়েবসাইটে, বা আমি এটা মার্কেটিং ক্যাম্পেইন করে, কিন্তু সে এসে থাকলো না, সে বেরোয় গেল, তাহলে তো আমার পুরো প্রসেসটাই লস, মানে পুরো ইনভেস্টমেন্টটাই লস। আমি দেখতে চাই নর্মালি বাউন্স রেট আমার কেমন, এবং কোন রেফারেলের মাধ্যমে আসতেছে যারা, এদের বাউন্স রেটটা বেশি, মানে তারা ইন্টারেস্টেড না। সো এই জায়গাগুলোর জন্য বাউন্স রেট আমাদের ইয়ে করতে হয়। তো কয়টা বাউন্স সেশন ছিল, তো দেখেন এখানে আমি একটা পাশে পেজ ভিউটা রেখেছি হলো আরেকটা কারণে, যে দেখবো যে কোন পেজ। কেস হোয়েন টোটালস ডট পেজ ভিউ ইকুয়াল টু 1, তখন আমি বলতেছি ট্রু, মানে এটা বাউন্স সেশন। আর না হলে এই সেশন গুলাকে আমি বলতেছি ফলস। আমি এটা কাউন্টও করতে পারতাম। হুম, তো আমি ইভেন যদি মনে করেন যে টোটাল কাউন্ট করতে হয়, ওইটা আমি দেখাচ্ছি কিভাবে করতে হয় এখান থেকে। তখন এটা থেকে এটা আমি ওইটা ওই কোয়েরিটা করতেছি, এটা রান হতে হতে। হ্যাঁ, সিলেক্ট ফ্রম, তো আমার যেটা দরকার কয়টা বাউন্স সেশন ছিল এরকম যদি কাউন্ট করতে চাই, তো কাউন্ট আমি কি চাই, কেস পয়েন্ট টোটালস ডট পেজ ভিউজ ইকুয়াল টু 1, দেন এটাকে 1, মানে এটাকে কাউন্ট করো তুমি। আচ্ছা, দেন হলো আমি কাউন্ট না, এটাও করতে পারি, অথবা সাম, সাম না, দেন হলো টোটাল পেজ ভিউ, মানে এটাকে তুমি কাউন্ট করতেছো, এলস হলো নাল। এবং এটাকে নাম, এটা এন্ড শেষ করতে হয়, এন্ড দিয়ে শেষ করতে হয়, এজ টোটাল, এটা হলো নাম দিচ্ছি যা সেটা, এটাকে বলে এলিয়াস বলে। লাস্টে আমি কি নামে এটাকে দেখাতে চাবো, এজ টোটাল নাম্বার অফ বাউন্সড সেশনস। আমি ডাবল ফর্ম দিয়েছি, রাইট? দেখেন যে জায়গায় এরো ইয়ে থাকবে সে কিন্তু আপনাকে দেখাবে, এটা আপনাকে কি করবে, টোটাল কয়টা সেশন বাউন্স ছিল। এবং একই কোয়েরি কিন্তু ডিফারেন্ট ওয়েতে করা যায়, আপনি হোয়ার দিয়েও এটা করতে পারবেন। টোটাল দেখেন এদিন মনে 2556টা সেশন ছিল, এর ভিতরে এতটাই হলো আপনার বাউন্স সেশন, মানে 50% বাউন্স। এটা খুবই মানে এটা ভালো ইয়ে না। 50% মানুষই আপনার ওয়েবসাইটে ঢুকে সাথে সাথে বের হয়ে যাচ্ছে, 10 সেকেন্ডও থাকতেছে না, কোনো কিছুতে ক্লিক করতেছে না। সো লাস্ট আরো কিছু এরকম যদি আপনার এরকম কন্ডিশন দিতে চান, আপনার পেজ ভিউ 5 থেকে 10-এর ভিতরে দেখতে চান, তাও হোয়ারের ভিতরে এরকম দেয়া যায়, বিটুইন দেয়া, মানে আমি সবগুলা কিছু 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 করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। লাস্টের দিকে আমি চলে যাই, যে এখন আপনারা এইরকম, এটা তো সিম্পল জিনিস, তো ইজিলি পারা যায়। হ্যাঁ, আর একটা আছে যে হলো যে টেক্সট টাইপের যখন থাকে, তখন যেমন আমি সোর্সটা ইম্পর্টেন্ট বলেছিলাম, মানে কোন সোর্স থেকে আমার ওয়েবসাইটে আসলো, গুগল সার্চের মাধ্যমে আসলো, না বিং থেকে কেউ আসলো, নাকি ফেসবুক থেকে কেউ আসলো রিডিরেক্ট হয়ে, তো এই সোর্সটা আমার ইম্পর্টেন্ট। বা ইমেল থেকে আসলো। তো সোর্সের ক্ষেত্রে আমি চাচ্ছি যে শুধু গুগল থেকে আসছে কারা এরকম, অথবা বিং থেকে আসছে এদেরকে দেখাও, অথবা যে কোনো একটা।
তখন আমি যদি লাইক দেই, লাইক দিয়ে এটাকে বলে পার্সেন্ট এবং পার্সেন্ট, যেটা দুই সাইডে দেওয়া মাঝে গুগল, এর মানে হলো ওই মানে এই সোর্সটা অনেক সময় অনেক বড় একটা ইউআরএল এর মতো হয়। তো এই ইউআরএলটা না দিয়ে এখানে আমি বলতেছি যে হলো শুধু গুগল লেখাটা যদি পাও তাহলে বুঝবো যে আমি গুগলের কোনো জায়গা না কোনো জায়গা থেকে আসছে। বিং লেখাটা যদি থাকে তাহলে বিং থেকে আসছে। আমরা একটু দেখি। দেখেন, ওকে, এটা দেখেন এখানে গুগল আছে না, তাই একে দিচ্ছে গুগল, গুগলের সবগুলা সাইট ডট গুগল। ইভেন সেম ভাবে যদি আমার বিং থেকে যদি হয় কোনোটা, বিং থেকে এরকম আনা যাবে। যেমন বিং থেকে এই সেশনে কেউ আসছিল কিনা, আমি যদি এরকম দেই, হয়তো ওই দিনের সেশনে কেউ নাও থাকতে পারে, এই যে আসছে একটাতে আসছিল। সো আপনি এরকম অপশন আছে, এগুলা দিয়ে সার্চ করা যায় লাইক দিয়ে, লাইক ফাংশন। এখন লাস্ট লাস্ট দুইটা টপিকের একটা একটা হলো কনভার্ট করা ডেট। ডেটকে কনভার্ট করা যেটা বলেছিলাম পেইন পয়েন্ট, যেটা প্রথমে ডেটটা তো আমরা আগেই দেখিয়েছিলাম যে ডেট কিভাবে এখানে আছে, ইন্টিজার ফরম্যাটে আছে, এটা কমন একটা ফরম্যাট, অথবা অনেক জায়গায় স্ট্রিং আকারে থাকে। তো এটাকে কনভার্ট করতে গেলে একটা ফাংশন যেটা হলো পার্স আন্ডারস্কোর ডেট। পাইথনও এরকম ফাংশন আছে, পার্স আন্ডারস্কোর ডেট। আমি পাশাপাশি ডেটটাকে রেখেছি কেন, দেখানোর জন্য আমার কনভার্সনটা ঠিক মতো হচ্ছে কেন, হচ্ছে কিনা। পার্স আন্ডারস্কোর ডেটের ভিতরে আপনি ফাংশনে লিখে দিতে পারবেন যে আপনি ফরম্যাটটা কিভাবে চান, আগে ইয়ার চান নাকি মান্থ চান নাকি ডে চান। স্ট্যান্ডার্ড ফরম্যাট হলো আগে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডে। ওকে, এইরকম ফরম্যাটে চাচ্ছি, পার্সেন্ট ইয়ার, পার্সেন্ট মান্থ, পার্সেন্ট ডে। এবং লাস্টে কেন আমার এই অংশটা, এটা কিন্তু আমিও বুঝি নাই, কোডটা যখন ইয়ে করতেছিলাম আমি কিছুটা হেল্প নিয়েছিলাম গুগলের ইয়ে থেকে, মানে ওদের ডকুমেন্টেশন দেখে। তখন আমি যখন সার্চ করি, চ্যাট জিপিটি কে দিয়ে আমি সার্চ করি, তো বলি যে হলো গিয়ে এটা কি, আমাকে এক্সপ্লেন করুন। বলো যে এটা, এই ফাংশনটা পার্স ডেট কাজ করে তখনই যখন ডেটটা স্ট্রিং আকারে থাকে, টেক্সট আকারে থাকে। কিন্তু আমাদের ডেটটা কি আকারে ছিল, কি ফরম্যাটে দেখতেন, এটা নিউমেরিক আকারে আছে। এটার উপরে তো সে কাজ করবে না, তো প্রথমেই সে কি করে, ডেটটাকে স্ট্রিং আকারে কনভার্ট করলো, করে দেন তাকে এই অনুযায়ী তাকে পার্স করলো। তো আমরা কয়েকটা ডেট দেখি, স্যাম্পলটা দেখি। ফরম্যাটেড ডেট, দেখেন তো, নাও ইটস নাইস। এখন এই ফরম্যাটে থাকলে এটা থেকে আপনি ইয়ার এক্সট্রেক্ট করতে পারবেন, মান্থ এক্সট্রেক্ট করতে পারবেন, ডে এক্সট্রেক্ট করতে পারেন, পারবেন। ওকে, সো এইরকম ডেট রিলেটেড যা কিছু আছে সব এক জায়গায় দিয়ে দিয়েছে, আপনাদের এর বাইরে খুব একটা লাগবে না। সো এটা একটু আমরা দেখি, পুরোপুরি ইয়ে করছে না। সেম প্রথম কাজটা হলো পার্স ডেট করা হয়েছে। তারপরে যদি আপনার আরেকটা আমাদের ডেট ছিল, সেটা হলো ওই যে বললাম ইউনিক্স টাইম আকারে ছিল, সেকেন্ডে বিজি স্টার্ট টাইম। তো এটাকে যখন আমরা তখন ফরম্যাট টাইম স্ট্যাম্প, ওটা তো আসলে ডেট ছিল না, তো এটাকে টাইম স্ট্যাম্পে আমি এখন কনভার্ট করতে চাই। টাইম এবং সরি, ডেট এবং টাইম দুইটাই যখন থাকে কোনো একটাকে, এটাকে বলে টাইম স্ট্যাম্প বলে। তো এটাকে ফরম্যাট টাইম স্ট্যাম্প, এবং প্রথমে বলতেছি ইয়ার থাকবে, তারপরে হাইফেন থেকে, তারপরে মান্থ থাকবে হাইফেন দিয়ে, আবার ডেট থাকবে, তারপরে একটা স্পেস থাকবে, তারপরে আওয়ার, তারপরে মান্থ, এবং তারপরে সেকেন্ড, এইভাবে থাকবে টাইম স্ট্যাম্প। এটাকে ওই যে ওইটাকে সেকেন্ডে কনভার্ট করো, এখানে যেটা ছিল ইউনিক্স টাইমটাকে সেকেন্ডে কনভার্ট করো, তারপরে এটাকে। তো এখান থেকে তারপরে দেখেন ইজিলি আপনি এখানে ইয়ার কনভার্ট করতে পারবেন, মান্থ কনভার্ট করতে পারতেছেন, ডে, ডে অফ উইক, আওয়ার। ডে অফ উইকের ক্ষেত্রে এটা মনে রাখবেন, বাই ডিফল্ট হলো ও সানডে কে এক দেয়, মানে সানডে থেকে শুরু করে, সানডে ওয়ান, মানডে টু, এইভাবে সপ্তাহের দিন গণনা শুরু করে, স্যাটারডে শেষ হয়। তো এটা কাজে লাগবে, ইনফরমেশনটা কেন কাজে লাগবে আমি লিখে দিলাম, এটার উপরে ডকুমেন্টেশন সর্ট অফ। এটা কাজে লাগবে নিচের এইটাতে, দেখেন শুধু এটা কি করলাম আমি, আমি বলতেছি কেস ওয়েন এক্সট্রাক্ট ডে অফ উইক ফ্রম টাইম স্ট্যাম্প। তো ডে অফ উইক করলে সে কি দিবে, হয় এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতের ভিতরে নাম্বার দিবে। তো আমি কখন তাকে উইকেন্ড বলবো, যখন সে এক থেকে এক অথবা ছয় থাকবে। এক মানে কি সানডে, আর হলো ওই স্যাটারডে হলো। ইন হলো মাল্টিপল কন্ডিশন একবারে চেক করতে গেলে তখন ইন দেয় আমরা। না হলে কি সে করবে, উইকডে মানে দুই, তিন, চার, পাঁচ পর্যন্ত যদি থাকে, মানে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত, তখন তাকে উইকডে বলবে। সেম ভাবে ওই যে বলছিলাম আপনাদের আওয়ারটাকে ইয়ে করা, দেখেন আওয়ারটা আগে প্রথমে এক্সট্রাক্ট করেছেন, এক্সট্রাক্ট করার পরে বলতেছেন বিটুইন 0 থেকে 6 থাকলে লেট নাইট, 7 থেকে 12 থাকলে আপনি মর্নিং, 13 থেকে 18 থাকলে আপনি আফটারনুন, এবং এছাড়া হলে ইভিনিং। তো এটা আপনি রান করে দেখেন।
লাস্ট পার্টে চলে আসছি। আমি সবটা দেখাতে পারবো না আপনাদের, টাইমে কভার হবে না, আপনাদের অনেক কোশ্চেন থাকবে, সেগুলোর আনসার করতে হবে। না হলে আমি এখন যেটা দেখাতাম ডুপ্লিকেট, আচ্ছা এটা আসুক, আসে নাই, আসছে। নিচে দেখেন, অরিজিনালি এরকম ছিল একটা ডেটটা, এটাকে আপনি ফরম্যাট ডেট করছেন, আর ফরম্যাটের টাইম স্ট্যাম্পটা কিরকম আর হয়েছে। গাঁজা খাইছেন? জি, স্যার আপনি কি গাঁজা খাইছেন? আপনি কি ধরনের কথাবার্তা বলতেছেন? এই ধরনের অসভ্যতা তো আর যার আসলে পরিস্থিতি। ওকে, থ্যাংক ইউ। সো ওকে, ফাইন। তো যা বলছিলাম যে আবার মাঝে মাঝে আপনাদের আউটলায়ার বের করতে হয় ডেটার ভিতরে। ডেটা সায়েন্টিস্টদের কাজের একটা বড় অংশই থাকে হলো যে আউটলায়ার আইডেন্টিফাই করা, সর্ট অফ, যে যে এখানে যে আউটলায়ার যদি দেখতে চান কিভাবে, যেমন আমরা একটা আপনার তো এক এক ডেটার ক্ষেত্রে এক এক রকম, এটার জন্য বলে ডোমেন নলেজ দরকার। যেমন এটার ক্ষেত্রে একজন মানুষ, চিন্তা করেন এটা তো সেকেন্ডে ছিল আমাদের টোটাল টাইম অন সাইট, একজন মানুষ কি আপনার মনে হয় 1 ঘন্টার বেশি একটা সেশনে বসে থাকবে? বা এটা কি নর্মাল একটা ই কমার্স সাইটে? এটা ইউজুয়ালি নর্মাল না। তো আমরা বলতেছি যাদের ওই সেশন গুলো আমাকে দাও, ওই র গুলো আমাকে দাও যেখানে হলো টাইম অন সাইট 3600 সেকেন্ডের বেশি। তো এই অ্যাবনর্মাল সেশন গুলাকে বাদ দিয়ে তখন আমাদের কাজ করতে হয়। তো এখানে যদি আমরা এটাতে দেখি যে ওভারঅল পুরো ডেটাতে যদি দেখি এরকম কয়টা আছে সেশন, বা কোন সেশন গুলা, ওইগুলা এখানে আইডেন্টিফাই করা যায়। আমরা এখানে এটার জায়গায় এটা যদি দিতাম কাউন্ট স্টার, মানে কয়টা রো আছে, কাউন্ট স্টার দিয়ে বলে কয়টা রো, আমার অরিজিনাল ইয়েগুলো দেখার দরকার নাই। আচ্ছা, এখানে আমার সব রান হচ্ছে আই থিঙ্ক। এটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল, এটার আউটপুট আসবে, আসলে মানে সব ডেটার উপরে রান করেছি তো তাই একটু সময় লাগবে। এই যে নিচে, এই যে এই সেশনটা দেখেন, এরকম কয়টা 1012টা সেশন আছে টোটাল। বাই দ্য ওয়ে এই ডাটাগুলো কিন্তু আপনি চাইলে এভাবে সুন্দরভাবে এক্সট্রাক্টও করা যায়, সিএসভি ফাইলে যদি চান। সবগুলোর লিমিটেশনস আছে, সিএসভি ফাইলে কয়টা দিতে পারবেন বা সামথিং। তো এটা দেখে নিয়ে অনেক সময় গুগল ড্রাইভে সেভ করাটা ইয়ে হয়। আহ, আমি জাস্ট এখানে দেখাই। অনেক সময় সিএসভি ফাইলে আলটিমেটলি আপনার যে আউটপুটটা দরকার হয় সেটা দরকার হয়। সো এটা দেখেন, এটা এরকম কেন আসতেছে, ওই যে অ্যারে আকারে ছিল যে অ্যারে গুলা এখানে নিচে ভেঙে আসছে, তো এটা আপনার আলটিমেট পারপাস সার্ভ করবে না, নিচে নিচে চলে আসছে। এনিওয়ে, যা লাস্ট যেটা বলছিলাম ডুপ্লিকেট দেখা, ডুপ্লিকেট দেখার একটা সিম্পল ওয়ে হলো কাউন্ট করা। গ্রুপ বাই একটা কাজ আছে, এখানে একটা কাজের ভিতরে অনেকগুলো, এটা আমি শুরু থেকে একবারে দেখাই এইভাবে রান না করে, জাস্ট এটা আমি জাস্ট 2 মিনিট টাইম নিয়ে এটা দেখাই। আমি জাস্ট আগে এটা ইয়ে করে নিই, সিলেক্ট ফ্রম, ডাবল হয়ে যাচ্ছে। ওকে, সো আমাদের এখানে ডুপ্লিকেটের আগে চিন্তা করতে হবে আপনি কি দ্বারা ডুপ্লিকেটেড ইয়ে করেন। আপনি মনে করেন যে ভিজিটর আইডি, একজন মানুষ কতবার ভিজিট করেছে, বা ভিজিট আইডি এরকম কিছু ছিল, দেখি তো। ভিজিট আইডিটা ইউনিক হওয়ার কথা, হ্যাঁ, আলটিমেটলি, কিন্তু যদি না থাকে, তো আপনি এইভাবে বলতেছেন ভিজিট আইডি দেখাও। এখন ভিজিট আইডিটা আপনি প্রত্যেকটা ভিজিট আইডি কয়টা, একটা ভিজিট আইডি ইউনিক হওয়ার কথা, নর্মালি একটা ব্যাংকে যখন ট্রানজেকশন হয় প্রত্যেকটা ট্রানজেকশন ইউনিক হওয়ার কথা। সো এখানে আমাদের ইউনিক আছে কিনা সেটা একটু দেখার জন্য, তখন এইটা করতে গেলে আপনি যখনই কাউন্ট এগ্রিগেশন সাম টাইপের কিছু করবেন তখন গ্রুপ বাই দিতে হবে। তো গ্রুপ বাই দিলে এটা দ্বারা আপনি গ্রুপ বাই করতে মানে তখন ভিজিট আইডি চাচ্ছেন যে হলো এখন, এটা আপনাকে কি রেজাল্ট দিবে, এটা আপনাকে রেজাল্ট দিবে, দেখাচ্ছি একটু। এইভাবে প্রত্যেকটা ভিজিট আইডি কতবার করে আছে, এখন তো এই যে দেখেন কিছু আছে এক, কিছু দুই, এভাবে আছে তাই না। একবারের বেশি যেগুলা সেগুলো হলো ডুপ্লিকেট। তো এটাকে ফিল্টার করার ওয়ে হলো হ্যাভিং বলে, এটা ভাইভাতেও আসে, হ্যাভিং এবং হোয়ার কখন ইউজ করা হয়। তখন আপনি ওই এগ্রিগেটেড রেজাল্টের উপরে যদি আউটপুটটা, যে আউটপুটটা আপনি এখানে দেখতেছেন নিচে, এটার উপরে যদি ফিল্টার করতে চান,
হ্যাভিং গ্রেটার দেন একের বেশি থাকলেই তো এটা ডুপ্লিকেট রেট, একবারের বেশি সে আসছে সেটাকে আমি দেখতে চাই। তখন কারা কারা আছে শুধু তখন আপনাকে অন্যদের দেখাবে না, শুধু ওদেরকে দেখাবে। কতজন আছে? 47টা ভিজিট আইডি আছে সেশন, যেগুলো ডুপ্লিকেটেড সেশন। তো এটার উপরে আর এখানে আরো অনেকগুলো আমি এখানে কাজ করেছিলাম, আমি জাস্ট বেসিক আইডিয়াটা দিলাম এখানে কাউন্ট করার। অন্যগুলো আপনারা লেকচার নোটবুক থেকে দেখে নিতে পারেন। আর মেইন একটা কাজ থাকে যে আমার হলো ডুপ্লিকেট র গুলাকে আমি বাদ দিব কিভাবে। তখন ডিস্টিংক্ট ফাংশনটা ইউজ করা হয়। আপনি যদি ফুল ডেটা থেকে যদি এভাবে বাদ দিতে চান, তখন ডিস্টিং দিয়ে যদি করেন, তখন আমাদের মনে আছে এই দিনের ডেটাটাতে কয়টা রেকর্ড ছিল? 2556টা। এখানে দেখেন কতটা। ও আচ্ছা, এখানে সবগুলাই ইউনিক আছে। সো সমস্যা না। মানে ওভারঅল সবগুলা কলামের আকারে যখন আপনি চাচ্ছেন ডুপ্লিকেটেড কোনো রেকর্ড আছে কিনা, তো আমাদের ওই রকম নাই। হয়তোবা ভিজিট সেশন আছে, আপনি যদি ওই রকম ধরে ধরতেন যে ওকে ভিজিট আইডি, তখন দেখেন, তখন আপনি ওইভাবে থেকে আপনি ডুপ্লিকেটেড র গুলাকে বাদ দিয়ে আপনি শুধু ইউনিক গুলাকে নিতে পারেন। তখন 2509টা, মানে 47টার মতো ডুপ্লিকেটেড আছে। সো এই কিছু কাজ ছিল। আর লাস্টে আমি জাস্ট ওভারঅল একটা আইডিয়া দেই ভিউ কিভাবে করা হয় বা কিভাবে রাখা হয়। হুম। এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার রিমুভ করার জন্য যে রেজেক্স এর কথা বলছিলাম, রেজেক্স রিপ্লেস, তখন এটা দিয়ে কাজ করা হয় কি, আমি জাস্ট একটু একটা এক্সাম্পল দেখাই। এটা বলতেছে যে সে হলো, এখানে দেখলেই বুঝতে পারবেন। দেখেন ব্র্যাকেট গুলা আছে, ব্র্যাকেটটা তুলে দিচ্ছে, রাইট? ডট গুলা আছে, ডট গুলা তুলে দিয়ে এখানে এরকম, বা এক্সট্রা অনেক সময় যদি স্ল্যাশ থাকে বা সামথিং, এগুলা সে তুলে দিবে। এক একটা রেগেক্স এর এক এক কাজ। তখন আপনারা সময় নিয়ে করলে, বা এটা আমরা কোর্সে পুরোটাই আমি দেখাবো এই বিষয়গুলা সময় নিয়ে। তো এখানে জাস্ট অল্প সময়ে যা দেখাতে পারলাম আর কি। আর এখানে যেমন লাস্ট একটা বিষয় দেখায় যে পার্স ডেট করে, অনেক সময় ডেট অনুযায়ী ওই যে বললাম না, আমাদের সেশনের ভ্যালু দেখাইতে হয়। মানে আমার দিনে কয়টা সেশন মানে ভিজিট হয়েছে এবং সেখান থেকে কত রেভিনিউ হয়েছে। দেখেন টোটাল রেভিনিউ হয়েছে কত, আমি কোথা থেকে পেয়ে যাব? জাস্ট সাম করলে টোটাল এততে পেয়ে যাব। আর এটাকে যদি আমি টোটাল ভিজিট দ্বারা ভাগ করি, তাহলে আমি সেশন ভ্যালু পেয়ে যাব। হুম। তো এটা যদি আমি করি, এবং এটাতে আমার শর্ত দেওয়া যায় কোন ডেট থেকে কোন ডেটে, এরকম বিভিন্ন ডেটও দেওয়া যাবে। আচ্ছা, এটার দরকার নেই। তো এই যে দেখেন এই দিনে কত, এই দিনে কত, এটা আসলে এই কন্ডিশনটা দেওয়ার দরকার ছিল না। ফাইন। সো দেখেন এই দিনে এত রেভিনিউ আসছে ওদের, প্রায় 92, মানে 92, 9 লাখের বেশি সামথিং। এটা যদি ট্রু হয়, মানে এগুলো আর দেখতে হয়, ভ্যালিডেট করতে হয়। তো এরকম আরো এগ্রিগেশন করা যায়, টোটাল রেভিনিউ, টোটাল ইউনিক ভিজিটর, এগুলা মানে কমন কেপিআই এইসব ক্ষেত্রে, ওয়েবসাইট অ্যানালিটিক্স এর ক্ষেত্রে এগুলা সবাই দেখতে চায়। কিন্তু এই যে এই অ্যানালাইসিস করলাম, এত বড় কোয়েরি চালালাম, এই কোয়েরি রেজাল্টটাকে আপনি চাইলে একটা ভিউ আকারে সেভ করা যায়। ভিউ করলে কি হবে, এরপরের বার কেউ যদি, ওই যে বলছিলাম, দেখিয়েছিলাম, আর একটা নোটবুকে গিয়ে জাস্ট সিলেক্ট স্টার, ওইটার নাম দিলেই চলে আসে। ভিউ কিভাবে বানাবেন? ভিউ হলো আপনার যেই প্রজেক্টে এটা ভিউটাকে রাখতে যাচ্ছেন, এবং যেই ডেটা সেটের মাধ্যম ভিতরে রাখতে চাচ্ছেন, যেমন আমি ই কমার্স ডেটার ভিতরে রাখতে যাচ্ছি, এটার আন্ডারে আপনি যে কোনো নাম দিলেই হবে, কিন্তু ডেটা সেট পর্যন্ত থাকতে হবে। ডেটা সেট না থাকলে ডেটা সেট বানাতে হবে। ডেটা সেট বানানো খুব কঠিন কিছু না। ডেটা সেট এখানে যদি আপনি দেন, অ্যাড যদি দেন, অ্যাড দিয়ে আপনি এখান থেকে ডেটা সেট বা সামথিং বানাতে পারবেন। তো এই যে এখানে এলো ভিউ এর কোয়েরি হলো, এটা দিলে আপনার ভিউটা তৈরি হবে। তো আমার ভিউ অলরেডি এটা ক্রিয়েট করা আছে, আমি এটাকে কোয়েরি করতে পারি। আর আমরা আবার নতুন করেও করতে পারি ক্রিয়েট, অর আমি এরর খাবো এইভাবে, যেহেতু আমার অলরেডি করা আছে ক্রিয়েট অর রিপ্লেস। তখন দেখেন এখানে কিন্তু কিছু স্টেটমেন্ট, রিপ্লেস দ্য ভিউ নেমলি এত, এই নামে যে ভিউ ছিল সেটাকে সে রিপ্লেস করে দিয়েছে। তো এটার ডেটাটা দেখি কি, এগুলাকে সুন্দর ভিউ এর নাম দিয়ে রাখতে হয়, ডেইলি এগ্রিগেশন বা সামথিং, আপনি যেটা করতেছেন সেই অনুযায়ী নাম দিবেন। এখন দেখেন আপনার এত বড় কুইরি চালাইতে হয়েছে না, শুধু এতটুকু করলেই হচ্ছে। তো এটা তো আপনি বলতে পারেন যে এখানে তো এই কয়েকটা লাইনের জন্য আমি আবার এটার ভিউ বানাবো, এটা করব, কি দরকার? দরকার আছে, কিন্তু কারণ পরের যে কুইরিটা আছে, আপনি দেখেন এখান থেকে শুরু করেছি, প্রত্যেকটা এই যে কলাম গুলা নিয়ে ক্লিন করার যত কাজ করেছি, কলাম টাইপ ঠিক করেছি, যে কেস ফাইন দিয়ে ডিভাইস ক্যাটাগরি ঠিক করেছি, কলেজ কান্ট্রি যেখানে মিসিং ছিল সেটারও এভাবে আননোন লিখেছি, এগুলো নাল ছিল। তারপরে আরো এরকম কলেজ দিয়ে টোটাল পেজ ভিউ 1 থাকলে এটাকে বাউন্স রেট কিনা, বাউন্স সেশন কিনা, এটা বুঝিয়েছি।
আরো অনেক কিছু করেছি, করে আবার লাস্টে এগ্রিগেট করেছি। এগ্রিগেট করার পরে এটাকে আবার লাস্টে ফাইনাল ডাটা আকারে নিয়ে আসছি। এই টোটাল এতটা মিলে এটাকে আমি ইয়ে করে দিই, সরি, এখানে একটু এটা লাস্ট টপিক আমাদের। এই দেখেন তো, এই পুরোটা কুইরি মিলে হলো একটা কুইরি। ইউজুয়ালি রিয়েল লাইফে কাজ করার সময় 100-200 লাইনের হয়, কুইরি হয়। এটা কি হয়েছে, এটাকে বলে সিটি ব্যবহার করে এটা লম্বা করা হয় চেইন রিঅ্যাকশনের মতো। উইথ নামে দেখেন একটা করা হয়েছে ক্লিন ডাটা। এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোথায় শেষ হয়েছে দেখেন, এখান পর্যন্ত। তার মানে এখানে যা কিছু করা হয়েছে এটা সেভ থাকবে এই নামে, একটা ভার্চুয়াল একটা টেবিলের মতো মনে করেন। এখানে ডাটাটাকে ক্লিন করা হয়েছে। ক্লিন করার পরে চেইন রিঅ্যাকশনের মতোই এটাকে দিয়ে আমি কিছু এগ্রিগেশন করেছি। প্রত্যেকটা ভিজিটরের আইডি অনুযায়ী কয়টা সেশন ছিল, তার কয়টা পেজ ভিউ ছিল, এগুলা এভারেজ সেশন টাইম কত ভ্যালু ছিল, এগুলা সব করা হয়েছে। এবং এইগুলাকে আরেকটা এগ্রিগেটেড ইয়েতে সেভ করা হয়েছে। এবং এখান থেকে আমি ফাইনালি এটা নিয়েছি, নিয়ে একটা আমি বাউন্স রেট বা এগুলা যা দরকার আমার সেগুলা করে এটা সেভ করেছি। এটার নাম দিয়েছি, নামটা কি এই ভিউ এর, এই অ্যাগ্রিগেটেড ভিউ অন ক্লিন ডাটা, আমি যেই নামই দেই আপনার পছন্দ মতো। লাস্টে এটা আপনার সুবিধা হবে কি, আপনি জাস্ট এই একটা লাইন চালাবেন এবং সবথেকে বড় তো এই ডাটাটাকে আপনি মেশিন লার্নিং মডেলে লাগলে ওই মডেলে দিবেন, পাস করবেন। আপনার যদি পাওয়ার বিআই বা এই ধরনের ভিউ থেকে কানেক্ট করতে হয়, তখন আপনি মেইন ডেটাতে কানেক্ট না করে এটাতে করবেন। তখন আপনার অনেক টাইম বাঁচে, রিসোর্স বাঁচে, হ্যাঁ, কোয়েরি অনেক অপটিমাইজেশন হয়, এফিসিয়েন্সি বাড়ে। এইটা হলো আলটিমেটলি আমার বলার উদ্দেশ্য। নর্মালি আমি যে প্রজেক্টে কাজ করতেছি আমার কোম্পানির হয়ে, সেখানেও আমরা সেম ডেটা সায়েন্টিস্ট যে আছে ডেডিকেটেডলি, সে এবং আমি এই কাজই করতেছি। আমরা ক্লিক স্ট্রিমের আমাদের ওয়েবসাইটের ডেটা নিয়ে, যেটা গুগল অ্যানালিটিক্স বা এগুলো, এই ডেটা নিয়ে আমরা এরকম ছোট ছোট ভিউ বানাচ্ছি, টেবিল বানাচ্ছি এগ্রিগেট করে। এটা অনেক প্ল্যানিং এর দরকার হয়, করে টোরে দেন আমি এগুলা পাওয়ার বিআই আলটিমেটলি আমার কাছে রিপোর্ট আসবে, আর ওখানে মেশিন লার্নিং মডেলেও কাজে লাগবে। কোন জিনিসগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি সার্চ হয়, সার্চ অপটিমাইজেশন করতে হবে কিনা, এরকম আরো অনেক কিছু নিয়ে। তো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। এখন দেন আপনাদের এন্ড থেকে যত কোশ্চেন আছে আপনারা আনমিউট করে প্লিজ কথা বলতে পারেন। আহ, আর নোটবুকটা অবশ্যই আমি দিয়ে দিব, শেয়ার করে দিব। ভাইয়া, রেকর্ডিং এবং নোট কি ইমেল করা হবে? জি, সরি। সরি ভাই, আমার গলা ভেঙে গেছে। রেকর্ড বুঝতে, রেকর্ডিং রেকর্ডিংটা এবং দিয়ে দেওয়া হবে, রেকর্ডিং নোটবুক দুইটাই দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। আমি অলরেডি সেভ করতেছি এটা, রেকর্ডিং এবং নোটবুক দুইটাই দিয়ে দিও। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এনিওয়ান এলস? আপনার এসব সিফা, আপনার কণ্ঠ শোনা যাচ্ছিল না, আপনি যদি আবার ইয়ে করেন। আসসালামু আলাইকুম, আই হোপ আমাকে এখন শোনা যাচ্ছে। আমি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা যারা আস্ক করতেছেন যে রেকর্ডিং পাবেন কিনা, আমি আমাদের চ্যাট বক্সে একটা ফর্ম দিয়ে দিয়েছি, তো কাইন্ডলি ফর্মটা চেক করবেন। ওখানেই ভাই আপনারা ফিল আপ করলেই আপনারা রেকর্ডিংটা পাবেন, এবং আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস আপনাদের জন্য আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, ডু চেক দ্যাট আউট। তো প্লিজ আচ্ছা, আপনারা এখন কোনো কোয়েশ্চেন থাকলে আনমিউট করে কোয়েশ্চেন করবেন। আচ্ছা, আর জিয়া ভাই একটা কোশ্চেন করেছেন। উনি বলছেন যে নন টেক পার্সন যদি হন, আসলে আমি অনেস্টলি বলি, নন টেক পার্সন হলে এমএল ইঞ্জিনিয়ার বা এআই ইঞ্জিনিয়ার হওয়াটা বেস্ট টাফ। মানে ইম্পসিবল যে এমন না, মানুষজন হচ্ছে, কিন্তু ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করা যায়, করতেছে। আমি যেটা প্রথমেই বলছিলাম, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষজন কাজ করছে বলেই কিন্তু জিনিসটা সুন্দর হচ্ছে। তবে আপনাকে ডেফিনেটলি এসকিউএল এবং পাইথন জানতে হবে, কিন্তু সেটা আপনি জেনেই আসতে হবে এমন না, কারণ আমরা কিন্তু একদম অ্যাবসলিউট বিগিনার লেভেল থেকে শুরু করি। আমার এসকিউএল এর উপর 8টা ক্লাস থাকবে, এই 8টা ক্লাস মোর দেন এনাফ আপনাকে একদম ফাউন্ডেশন থেকে শুরু করে এই যে এই কাজগুলো ইন ডিটেলসে করা শেখানো পর্যন্ত। এর বাইরে আরো কিছু কাজ থাকবে, আরএফএম সেগমেন্টেশন বা কোহর্ট অ্যানালাইসিস, এগুলো সবগুলা। এবং পাইথনেরও একদম বেসিক থেকে শুরু করা হবে, 3টা থেকে 4টা পাইথন ফান্ডামেন্টালস দিয়ে শুরু করা হবে। মানে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথনটা কি, তারপরে তো ইভেন পান্ডাস, নামপাই, যেগুলা দিয়ে আসলে নর্মাল বা কাজ করা হয়, ডেটা wrangling, ডেটা অ্যানালাইসিস এর কাজ করা হয়, ম্যাটপ্লটলিব দিয়ে ভিজুয়ালাইজেশন করা হয়, ওগুলোর উপরে
অ্যাটলিস্ট 10 থেকে 15টা ক্লাস থাকবে আপনাদের। সো 8টা থেকে 10টা থাকবে অ্যাটলিস্ট। সো এইগুলো নিয়ে বেসিক কভার করা নিয়ে কোনো প্রবলেম হবে না। বাট আপনার ফিউচারের জন্য যদি বলা যে এই দুইটা ভালোভাবে জানলেই আপনি ডাটা সায়েন্টিস্ট হিসেবে ফ্লুয়েন্টলি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। আহ, আচ্ছা, আর আরেকটা কোয়েশ্চেন ছিল, হোয়াই উড ইউ চুজ টু ইউজ এসকিউএল ফর ডাটা ক্লিনিং ইনস্টেড অফ পান্ডাস এর নাম পাই? আহ, এটা নুরুল ভাষার উনি যেমন একটা প্রশ্ন করেছেন, যেন আমি কেন পান্ডাস এবং নামপাই ইউজ না করে কেন আমি এসকিউএল এ করব। প্রথমত, যে আমার সোর্স ডেটা কোথায়? আমি কখনোই তো পাইথনের কোনো আহ যেখানে উম, আমি নোটবুক চালাবো বা সামথিং, ওই জায়গায় তো প্রথমত ডেটা স্টোর থাকার ডেটা থাকে ডেটা ওয়্যার হাউস, ডেটা বেজে বা লেক হাউস যেখানেই বলি, সেইটাকে কুয়েরি করার হ্যাঁ, আপনি যে কোয়েশ্চেন করতেছি, সেটাকে কুয়েরি করার বা ডেটাবেস বলেন বা নেভিগেট করা বলেন, ম্যানিপুলেট করা বলেন, সবকিছু হলো এটা ল্যাঙ্গুয়েজ, যেটা নেভিগেশনের ল্যাঙ্গুয়েজ বা অ্যাক্সেস করা এসকিউএল। আমি যদি এসকিউএল ভালো জানি, আমি তো ওই জায়গায় নেটিভ সোর্স যেখানে আছে আমি সেখানেই কাজ করতে পারতেছি। আমাকে কেন এই জায়গাটা ডেটাটা আরেক জায়গায় ট্রান্সফার করে দেন ওইটাতে কাজ করতে হবে? এবং অনেক ক্ষেত্রেই হলো যেই ডেটাগুলা থাকে ওখানে, ওগুলা হলো সিকুয়েলে অনেক ইজি। এবং সিকুয়েল মানে বলো না, পাইথন বা আর বা এগুলাতে শেখার কোনো শেষ নেই। এগুলা দিয়ে অন্যান্য ফ্রেমওয়ার্কে অনেক কিছু কাজ করার জায়গা আছে, কিন্তু এসকিউএল এর ইয়েটা তুলনামূলক কম, এবং এটা দিয়ে বেশিরভাগ কাজ করতে পারতেছেন। কিন্তু যখন আপনার এমএল এর জন্য দরকার হবে, সেটার জন্য দেখবেন যে আপনাকে ভিউ বা কিছু বানিয়ে আপনি আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন, ওইটাকে স্টোর করে রাখা হয়। আর সবসময় আপনি মিলিয়নস অফ বিলিয়নস অফ ভিউ আমরা ট্রান্সফার করি না এক সোর্স থেকে আরেক সোর্স। আমার অ্যাপ্রোচ প্রথমে এটা ছিল, আমি আর দিয়ে কাজ করতাম ফিনটেকে যখন জয়েন করি। তো আমার প্রথম অ্যাপ্রোচই ছিল হয় আর এর সাথে ডিরেক্ট ডেটাবেজের কানেকশন করে, যেটাতে আমাদের বাংলাদেশ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি সব ডেটা ছিল 83টা কোম্পানির। তো প্রায় 40-50 মিলিয়ন বা 100 মিলিয়নের মতো ডেটা ছিল। এই ডেটা প্রথমে আসতো, আসার পরে আমি এই ডেটা নিয়ে কাজ করতে, তো 15-20 মিনিটও মাঝে মাঝে লেগে যেত। বা ডিরেক্ট যখন কুয়েরিও করতাম তাও টাইম লাগতো। কিন্তু আমি যখন এসকিউএল এর ভিতরে যখন ওয়্যার হাউসে কুয়েরিটা করে, আমাকে সেকেন্ডের ভিতরে রেজাল্ট দিয়ে দিচ্ছে। তো বিষয়টা হলো অনেকে বাইপাস করতে চায় এসকিউএল আলকেমি। যদি আপনি জানেন, পাইথন যদি ভালো জানেন, এসকিউএল আলকেমির মাধ্যমে পাইথনের ভিতরেও যে এসকিউএল এর কোড রান করা যায়, বা প্রথমে একটা সিলেক্ট কুয়েরি দিয়ে কিছু বা কন্ডিশন দিয়ে ডাটা নিয়ে যাওয়া যায়, নিয়ে তারপরে পান্ডাজের ডাটা ফ্রেমে বানিয়ে কাজ করা যায়। কিন্তু এটাতেও তো আপনাকে কিছুটা এসকিউএল ইউজ করেই আনতে হচ্ছে, ডাটা ট্রান্সফার করতে হচ্ছে। এই হলো কোয়েশন। এবং হ্যাঁ, এখন মুতাহার মুতাহার আপনি কিছু, মুতাহার ভাই আপনি কিছু জিজ্ঞাসা করবেন, প্লিজ বলেন। আপনি আনমিউট করে কথা বলতে পারেন। আহ, আনমিউট করার কি ভাইয়া, পারমিশন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ প্লিজ। আচ্ছা, আমি আরিফুল ইসলাম বলছি। আচ্ছা ভাইয়া, ডাটার আমরা তো মানে সিকোয়েন্স বা ডাটা থেকে আমরা কিছু রেজাল্ট বের করতে যাচ্ছি বা কিছু শো করতে যাচ্ছি, বেস্ট কিছু অবজেক্টিভ ভ্যালু পাবো, তাই তো? আমি হুম। অ্যানালাইসিস করতে যাচ্ছি। এখানে কি অ্যালগোরিদম ইউজ করা হবে? আহ, যেমন এখানে কি মানে হয়তো গ্রে অফ অ্যালগোরিদম আছে, মেশিন বা সাইন কোসাইন অ্যালগোরিদম, বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করা হয়। এখানে কি অ্যালগরিদম ইউজ করা কি পসিবল, বা আপনাদের এখানে কি অ্যালগরিদম ইউজ করা হবে ডাটাকে পিক করার জন্য, বেস্ট অবজেক্টিভ ভ্যালু করার জন্য? আর না, আমি অ্যাটলিস্ট কখনো দেখি নাই যে কখনো অ্যালগোরিদম বা এই ধরনের। আমি প্রচুর ব্লগ পড়ি, ব্লগেও আমি কখনো দেখি নাই। অ্যালগোরিদম আপনি কি জন্য ইউজ করতে চাচ্ছেন এটা আগে বলেন। আচ্ছা, আমি আসলে মাস্টার্স স্টুডেন্ট, বিভিন্ন এনার্জি ফরমেশনের জন্য বা এনার্জি ম্যানেজমেন্টের জন্য, হুম। বিশেষ করে পেপারের জন্য লাগে। অনেক কিছু করে আসলে বেস্ট রেজাল্ট পাওয়া যায়, বাট আমরা যেমন আমার 2-3টা পেপার আছে, যেমন সাইন কোসাইন অ্যালগোরিদম, তারপর হচ্ছে গ্রে অফ অ্যালগোরিদম। হুম। ওকে। ওকে, তো এখানেও কি এরকম অ্যালগোরিদম কি আসলে ইউজ করা যায় কিনা? কারণ হচ্ছে আমি জানি না আপনার অ্যালগোরিদমের ফরমেশনটা কিরকম হবে। যদি কোনো ফাংশন টাইপ কিছু লিখতে হয়, এসকিউএল এর ফাংশনের মাধ্যমে সেম জিনিস লিখতে পারবেন। কিন্তু আপনার ইউজুয়ালি ম্যাথমেটিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল অ্যালগোরিদম গুলো নিয়ে যখন কাজ করা হয়, তখন তো এগুলোর জন্য দেখা যায় হলো প্রি ডিফাইন্ড কিছু লাইব্রেরি অলরেডি করা আছে দুইটাতেই। তখন ওই লাইব্রেরি, যদি স্পেসিফিক লাইব্রেরি ইউজ করতে হয়, তখন তো মানে যেখানে অলরেডি রেডি করা আছে সেটা ইউজ করা বেটার। কিন্তু আপনি যদি কাস্টম ওয়েতে আপনাকে লিখতে হয়, আপনার অ্যালগোরিদম গুলোটা আপনার লিখতে হবে, তাহলে এসকিউএল আপনি অ্যালগোরিদম লিখতে পারবেন, ফাংশন লেখা যায় এসকিউএল এ। আচ্ছা, আমি অত ডিটেলস জানি না, ম্যাথল্যাবে করা হয়েছিল আর কি। আমাদের সাথে গাইডেন্স ছিল আমার স্যার, ম্যাথল্যাবে অ্যালগোরিদম করে। তারপরে যেমন যদি বিভিন্ন ডাটা থাকে, না, যদি আমি এনার্জি অ্যালগোরিদম বলতে বলে আর কি। ইউজুয়ালি অ্যালগোরিদম হ্যাঁ, এমএল মেশিন লার্নিং এর অ্যালগোরিদম হ্যাঁ, হতে পারে,
বা বিভিন্ন হ্যাঁ সাবজেক্টের জন্য আলাদা আলাদা থাকতে পারে, যেমন আমাদের জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যালগোরিদম আলাদা আলাদা আছে, বা সিমুলেশনের জন্য অ্যালগোরিদম আছে। তো ওইগুলোর জন্য ইউজুয়ালি পাইথন আর বলেন বা ম্যাটল্যাব বলে, স্ট্র্যাটাতে বলেন, এক একজন এক একটাতে কাজ করে। তো এখানেও কিন্তু আমি প্রথমেই বলে নিয়েছি, ইউজুয়ালি ডেটাটাকে ক্লিন করে সোর্স থেকে নিয়ে মেশিন লার্নিং এর মতো কাজগুলো, ডিপ লার্নিং এর মতো কাজগুলো যখন করবেন, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর কাজগুলো যখন করবেন, সেগুলা পাইথনেই করতে হবে আপনার। কিন্তু সেখানের জন্য প্র্যাকটিসটা যেটা বললাম, যে ইউজুয়ালি আপনি তো যদি ডেটা, সোর্স ডেটায় মাল্টিপল জায়গায় ডেটা থাকে, সোর্স ডেটা ইউজুয়ালি মাল্টিপল টেবিলে থাকে, ওই যে জয়েন করানোর কাজটা, এবং সেটাকে অনেক সময় আমরা এগ্রিগেটেড ডেটার উপর করি, র ডেটার উপর করি না। তো ওই কাজগুলা ইউজুয়ালি ভিউ করে, ক্লিন টিন করে ভিউ বানিয়ে রেখে দেওয়া হয়। সেটাকে দেন হলো আমি একটা নোটবুকে, সেটাকে আপনি ম্যাটপ্লট, সরি, ম্যাটল্যাবেও কানেক্ট করতে পারবেন, আপনি পাইথনেও কানেক্ট করতে পারেন। পাইথনের জন্য যেমন এসকিউএল আলকেমি যেটা বললাম, আর যখন আমি কাজ করতাম আমাদের আর পোস্টগ্রেস এসকিউএল একটা ইয়ে ছিল, ওইটা এবং আরেকটা লাইব্রেরি ছিল, ওইগুলা দিয়ে কাজ করতাম রেগুলার। তো ওইগুলা নিয়ে কাজ করতে হবে। সো ওইটার জন্য এফিসিয়েন্ট না। আপনি যখন ডেটা ক্লিন, ডেটা অ্যানালাইসিস সর্ট অফ কাজ, এবং মেশিন লার্নিং বা অ্যালগোরিদমের জন্য ডেটাকে প্রিপেয়ার করার কাজটা, এবং আজকের কিন্তু এটার মূল উদ্দেশ্যই ছিল, আমরা বলছিলাম না যে ডেটা ক্লিনিং অ্যান্ড এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস ইন এসকিউএল। এসকিউএল দিয়ে যে আপনি সব করতে পারবেন এমনটা নেসেসারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকজন হ্যান্ড রেজ করেছিলেন, কোশ্চেন করতে পারেন please। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমি জানতে চাচ্ছি যে আমার বয়স হলো 54, 54 বছর। তো আমি 26 বছর ব্যাংকে চাকরি করেছি। তো এখন এখন কি আমার পক্ষে এই এই ধরনের কোর্স করে কোথাও চাকরি পাওয়া সম্ভব আমার এই বয়সে? আহ টাফ, মানে কিন্তু করতেছে না যে মানুষ, চাকরি পাওয়াটা টাফ আসলে অনেস্টলি বলতে গেলে। কিন্তু আসলে আহ, আপনি নিশ্চয়ই অনেক বছর ব্যাংকে কাজ করেছেন, আপনি মেধাবী মানুষ। আপনি যদি ওই স্পৃহা বা মানে স্টুডেন্ট লাইফে আপনার যে স্পৃহা ছিল বা কর্মক্ষেত্রে যেটা ছিল, বা পরিশ্রম করার ইয়ে ছিল, সেটা থেকে যদি দ্বিগুণ দিতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন বিভিন্ন না, প্রজেক্টে। হ্যাঁ, বা আমি কিন্তু আপনার না লং টাইম লাগবে ডেফিনেটলি। অন্যদের যেমন হয়তো বা 1 বছর লাগবে, আপনার হয়তো বা এটা চিন্তা করতে হবে, না আমি 2 বছরে এটা কভার করব। তো না স্টেপ বাই স্টেপ। আমি আমি যেটা বলতে চাই সেটা হলো আমার মানে কোনো কাজ পাওয়ার ক্ষেত্রে বা চাকরি পাওয়ার ক্ষেত্রে আমার বয়সটা কোনো ব্যারিয়ার কিনা, মানে শেখার ব্যাপারে সমস্যা না। না, কাজের শেখার ওই ক্ষেত্রে না, জবের ক্ষেত্রে বেরিয়ার আমাদের দেশের পার্সপেক্টিভে। তবে আপনার যেমন ব্যাংকে কাজ করেছেন, ব্যাংকিং ডোমেন আছে, যেমন ডেটা সায়েন্সের একটা কথা বলা হয় যে ডোমেন নলেজ ইম্পর্টেন্ট। সো আপনি যদি ফিনটেকের কোনো কোম্পানিতে একটা পর্যায়ে যদি কাজের অ্যাপ্রোচ বা ফিনটেকের ডেটা নিয়ে যদি কাজ করতে চান, হ্যাঁ, তখন হলো এটা হলো আপনার যে নলেজ। আমি কিন্তু ব্যাংকিং নিয়ে আমি কিছুদিন কাজ করেছি, তো আমারও কিছু আছে। কিন্তু এখানে এখানে বাকিরা যারা উপস্থিত আছে, আমি রিয়ারলি এই ফিল্ডে যারা কাজ করে না, তাদের কিন্তু এই নলেজ কিন্তু নাই। ব্যাংকিং এ নর্মালি কি ধরনের রিপোর্ট রিকোয়ারমেন্ট হয়, ওখানে ক্রেডিট স্কোরিং এর ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি গুলা নিয়ে। তখন আপনার এগুলার জন্য আলাদা রিসার্চের জায়গা আছে, এগুলোর জন্য ডেটা সায়েন্সের আলাদা ফিল্ড আছে। এগুলার তো ওই পার্ট গুলা যদি শিখে যদি কাজ করতে পারেন ওইটা, তাহলে ডেফিনেট তাহলে অবশ্যই সুযোগ আছে। কিন্তু জবের ক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা বাধা। বয়স সবাই চাই যে ইয়াং মানুষকে নিবে, নিয়ে ট্রেন করবে বা তাদের স্যালারিটা, কারণ আপনাকে যখন নেওয়ার কথা ভাববে একজন, সে জানে যে আপনার এক্সপেকটেশনটা কিরকম, বা আপনার নর্মালি লাইফস্টাইল চলতে গেলে আপনার কত খরচ হয়। তো আপনার সেটা তো মিট করতে পারবে না হয়তো বা শুরুতে। সো এটা একটা বাধা। কিন্তু ফ্রিল্যান্স প্রজেক্ট গুলাতে, যেমন আমি নিজে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, সো আই থিঙ্ক ওই জায়গাগুলোতে আমাদের কখনো বয়স নিয়ে আমার কখনো কথা হয় নাই। আহ বয়স বা ইভেন আমার সিজিপিএ কত ছিল, রেজাল্ট ছিল কত, এগুলো নিয়েও কথা হয় না। তারা আমার স্যাম্পল প্রজেক্ট দেখে, হ্যাঁ, বা আমার অফারটা শুনে, হ্যাঁ, বা আমি তাদেরকে দেই, তারা বলে তাদের এক্সপেকটেশনের কথা বলে, ওইটা মিট যখন হয় তখন কাজ হয়। এটা সবার ক্ষেত্রে সেম। হ্যাঁ, ঠিক আছে। তা সেক্ষেত্রে আপনার এই কোর্সটাকে আমার জন্য হেল্পফুল হতে পারে। আপনি যদি ওই লাইনে যেতেই চান, অবশ্যই ফাউন্ডেশন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিল্ড আপ করার জন্য ডেফিনেটলি মানে এখানে সবই পাবেন। হ্যাঁ, ওই গাইডেন্স থেকে শুরু করে, গাইডলাইন থেকে ফ্রিল্যান্সিং এর গাইডলাইন থেকে শুরু করে, কিন্তু আপনাকে কন্টিনিউয়াস লার্নিং এর উপর থাকতে হবে। যেমন এই কোর্স হলো 5 মাসের, আপনাকে মিনিমাম, আমি আরো বলতে পারি ফ্র্যাঙ্ক অ্যাডভাইস যদি বলি, মিনিমাম আরো 1 বছর পরিশ্রম করতে হবে। যদি করেন, কেন না, অবশ্যই সম্ভব। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম।
আর একজন একটা কোয়েশ্চেন করেছিলেন যে অ্যাজ ফার এজ আই নো আরএফএম সেগমেন্টেশন পাইথন এসকিউএল দুইটাতেই করা যায়, হুইচ ওয়ান উইল বি ইউজড ইন দিস কোর্স? হ্যাঁ, দুইটাতেই করা যায়, আমি দুইটাতেই করেছি। ইভেন আমি পাওয়ার বিআইও করি, তিনটাতেও করা যায়, তিনটাতেই করা যায়। তো আমরা এখানে এই কোর্সে যেটা আমি যে পার্টে কভার করব, যেটা ইয়েতে থাকবে দুইটাতেই, আমি যতটুকু জানি ওই পাইথনের ওই পার্টটা আকসাদুর ভাই নিবেন। তো উনিও পাইথনেও দেখাবে আর আমি এসকিউএলও দেখাবো। এসকিউএল এ কোহর্ট অ্যানালাইসিস আর এফএম সেগমেন্টেশন দুইটাই দেখাবো, কারণ এটা খুবই বেশি ইউজফুল একটা টপিক। এটা বিজনেসে ডিরেক্ট ইমপ্লিকেশন আছে। আমি ইভেন আমার এই জব পাওয়ার ক্ষেত্রে যেটা আমার জন্য অ্যাসাইনমেন্ট টাস্ক ছিল, তখন আমি আরএফএম সেগমেন্টেশন ইউজ করেছিলাম। তারা যে বিজনেস কোশ্চেনটা দিয়েছিল এটার আনসার করার জন্য। সো এটা কাজে লাগে সব জায়গায়। সো দেন এনিওয়ান এলস? আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। একটা কোয়েশ্চেন ছিল ভাই। পরবর্তীতে এসকিউএল এ আমরা যেরকম ভিউ টেবিল হিসেবে দেখলাম আপনি যেটা বের করলেন, এইটা কি আমি হলো এক্সেল ফাইলেও আমি এভাবে করতে পারবো, ডাউনলোড করতে পারবো এটা, না হ্যাঁ, সরাসরি পাওয়ার বিআই তে জাস্ট না, সোর্স এক্সেল হিসেবে? এক্সেলও ডাউনলোড করা যায়। এখানে যে একটা ডাউনলোড অপশন একবার দেখিয়েছিলাম মনে হয় একটা, না তখন ওই যে ডান জি দিকে ওইটাতে ক্লিক করে ওইভাবে করা যায়। আবার সরাসরি এক্সেলের সাথে বিগ কোয়েরির কানেকশন দিয়েও ইয়ে করা যায়। যেমন এক্সেলের সাথে যেমন ডাটাবেজের কানেকশন দেওয়া যায়, সেম ভাবে এই ডাটা ওয়্যার হাউসেরও কানেকশন দিয়ে ওখানে সরাসরি ডাউনলোড না করেও নিয়ে আসা যায় এক্সেলের ভিতরে। আবার কেউ যদি চায় যে ডাউনলোড করে নিয়ে আসবো, তাহলে ডাউনলোড করেও নিয়ে আসা যায়। জি, ওকে ওকে, থ্যাংক ইউ তো ভাই। তবে এই জায়গায় একটা সাজেশন, বেশিরভাগ সময় ডাউনলোড না করে ডিরেক্ট কানেকশন আকারে নেওয়া ভালো, কারণ যদি কম ডাটা থাকে সমস্যা নাই। কিন্তু ডাটা যদি আমার মানে মিলিয়ন, মানে 1 মিলিয়নের মতো থাকে, কয়েক লাখ থাকে, এত বড় ডাটা ইয়ে হতে কিন্তু হয় সরাসরি নিয়েও কাজ করা যায়। আর ক্লাস, আমি যতটুকু জানি 10 তারিখ থেকে ফাইনাল ক্লাস শুরু হবে, জানুয়ারি 10 তারিখ থেকে। ভাই এখানে কি কোনো ট্যাবলু শেখানো হবে? না, ট্যাবলো শেখানো আচ্ছা। হবে না এটা। এমনিতে আমাদের ডেটা আর অনেস্টলি আপনাকে বলি, আমি পাওয়ার বিএ নিয়ে কাজ করে এক্সটেন্সিভ আমার কাজ করা আছে, দেখে আমি বলছি না। এখনকার সময় শিখলে ট্যাবলো না শিখে পাওয়ার বিএ শেখা বেটার। আর আপনি যদি অলরেডি জানেন তাহলে দুইটাই করতে পারেন, কারণ আমি নিজেও ট্যাবলো শিখেছিলাম সবার আগে, প্রায় 2-3 বছর আগে মনে হয় ট্যাবলো শিখেছিলাম। কিন্তু এবং একটা পর্যায়ে খুবই অল্প দিন কাজ করা হয়েছে ট্যাবলো, সবাই এখন পাওয়ার বিআই শিফট করেছে। আমি যে এক্সিস্টিং যে কোম্পানিতে আছি, তাদের ইভেন এক্সিস্টিং লাইসেন্সই আছে পাওয়ার ট্যাবলোর মার্চ পর্যন্ত। কিন্তু আমি ওখানে যাওয়ার পরে আমাদের কাজ দেখে বা ওরা এতটুকু স্যাটিসফাইড হয়েছে বা এত ভালো লেগেছে স্টেক হোল্ডারদের, কারণ এক্সেলের সাথে অনেকে কানেক্ট করতে পারে অনেকটা পাওয়ার বিআই কে। আর পাওয়ার বিআই এর দিন দিন নতুন নতুন ফিচারও আসতেছে, আসলে অনেক বেশি, ট্যাবলোকে অনেক আগেই সে আউট পারফর্ম করেছে। সো এরা এখন আমরা পাওয়ার বিআই ইউজ করি, প্রতি মাসে লাইসেন্সের জন্য প্রায় 400 ইউরোর মতো খরচ করি। ট্যাবলো লাইসেন্স বাদ দেওয়া হয়েছে। এরকম বেশিরভাগই এখন ট্যাবলো, পাওয়ার বিআই, ফ্যাব্রিক এইগুলোর দিকে ঝুঁক ঝুঁকেছে, আরো ঝুঁকবে। আর ওটার জন্য আমাদের ডাটা অ্যানালিটিক্স এর কোর্স আছে, সেখানে এটা পাওয়ার বিআই আমরা শিখাই। আর এখানে কি কোনো ক্লাউডের কোনো কিছু থাকবে হ্যাঁ, কোর্সের? হ্যাঁ, আমি ক্লাউডের যে এই কাজটা যেটা করব, মানে আমার এন্ড থেকে আমি যে পার্টটা শেখাবো, আমি তো এসকিউএল এর পার্ট শেখাবো, পাইথনের ফান্ডামেন্টালস, এবং হলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলা যেগুলো আছে, এবং টাইম সিরিজ অ্যানালাইসিস এর মতো কাজগুলো। সো আমি প্রথমত হলো লাস্টের পার্টে যখন এমএল অপস এর কাজগুলো দেখানো হবে, সেগুলো ক্লাউড বেসড দেখানো হবে। আর প্রথম দিকে যেটা আমি যেটা এসকিউএল এর কাজগুলো করব, আমি মাই এসকিউএল এ দেখালে আমার জন্য ভালো হতো, কারণ আমি এটা নিয়ে লেকচার দেই। কিন্তু আমি এখন প্রতিদিন কাজ করি আসলে বিগ কোয়েরিতে। সো আমি পুরো কাজটাই বিগ কোয়েরিতে দেখানোর চেষ্টা করব। বা হয়তো বা একটা দুইটা ক্লাসে মাই এসকিউএল নিতে পারি এই কারণে, কারণ অনেকে যদি লোকাল কোম্পানিতে কাজ করে, তখন অনেকে আবার লোকাল ডেটাবেজ ইউজ করে। তো ওইটা যেন সম্বন্ধে একটু সময় হালকা ধারণা থাকে, ওইটার উপরে হয়তো বা একটা দুইটা ক্লাস থাকবে। কিন্তু বাকি কাজটা পুরোটাই আমি ক্লাউডে দেখাবো, এই যে গুগল অ্যানালিটিক্স, পরে বিগ কোয়েরি, এগুলাতে দেখাবো। তো এখানে বেসিক্যালি ডাটা ভিজুয়ালাইজেশনে কিছু থাকছে না নাকি এই মুহূর্তে? শুধু ডাটা অ্যানালিসিসে ডাটা আপনাদের কোর্সে? ভিজুয়ালাইজেশনের পার্ট থাকছে, তবে সেটা হলো পাইথনের ম্যাটপ্লটলিব, প্লটলি আমরা আসলে এগুলা দিয়ে। আচ্ছা, জি, প্লটি। প্লটলি ওইগুলা দিয়ে, পাইথন দিয়ে আপনি যখন কাজ করবেন, কারণ কোর্সটা তো আসলে মেইনলি আসলে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের জন্য না, বিআই অ্যানালিস্টের জন্য যদি হতো, আমরা ডেফিনেটলি ওই পার্টটা রাখতাম।
এবং এখন অনেক জায়গায় আসলে দরকার পড়ে, কিন্তু অলরেডি দেখেন আমরা যেন বেশি পার্ট কভার করতে পারি এবং কিছু অ্যাডভান্স জিনিস লাস্টে দিতে পারি, এই জন্য টাইম সিরিজ অ্যানালাইসিস এর মতো বিষয় রাখা হয়েছে। তারপরে কিছু ডিপ লার্নিং এর বেসিকও রাখা হয়েছে এবং এমএল ওপসটা আলাদাভাবে অ্যাড করা হয়েছে, কারণ এমএল ওপসটা খুব দরকার হয়। তো এই যে, এবং আমি বিগ কোয়েরি দেখাচ্ছি, ক্লাস হয়ে গিয়েছে। প্রথমে আমরা 48টা ক্লাস রাখার কথা ছিল, পরে আরো 1 মাস বাড়িয়ে সেটা 5 মাসের কোর্স করে 60টা ক্লাস করে রাখা রাখা হয়েছে। তো আচ্ছা। কেন, যে বেশি যেন কাভার, তো ওইটা যদি এখন ড্যাশবোর্ড বা ওইগুলা যদি দেখাই তাহলে আসলে কাভার করা পসিবল হবে না। অফকোর্স। আচ্ছা ভাই, স্পার্ক আর স্নোফ্লেক এখানে কি কোনো প্রজেক্ট বা কিছু থাকবে, না এগুলো ওগুলো অ্যাডভান্স লেভেলের থাকবে? স্নোফ্লেক দেখাচ্ছি না, স্নোফ্লেক আমি ডাটা অ্যানালিটিক্স এর কোর্সটাতে দেখাই। স্নোফ্লেক বিগ কোয়েরি দুইটা একই, দুইটা একই বলতে মানে দুইটাই ক্লাউড ওয়্যার হাউস, দুইটাই অনেক ফাস্ট, দুটাতেই কলামনার ডাটাবেস। তো একটাতে যেটা করবেন আপনি আরেকটাতে সেম কাজই করা যায়। হ্যাঁ, তো আমি স্নোফ্লেকে অনেকদিন কাজ করেছি, প্রায় 1 বছরের মতো। তো স্নোফ্লেকে এখন আমি বিগ কোয়েরিতে কাজ করি আবার গত 1 বছর যাবত। তো আমি এখানে বিগ কোয়েরি দেখাচ্ছি কারণ গুগলের সার্ভিসটা আবার বেশিরভাগ মানুষ নেয়। হ্যাঁ, আচ্ছা। তো এবং এটাতে আবার ডেটা সায়েন্সের সাথে ইন্টিগ্রেশনটা ভালো, যেমন স্নোফ্লেকে আপনি শুধু এসকিউএল রিলেটেড, ডেটা ওয়্যার হাউস রিলেটেড কাজ করতে পারবেন, ডেটা ইঞ্জিনিয়ারিং টাইপের। কিন্তু আপনাকে যদি মেশিন লার্নিং এর মডেল রান করতে হয় এবং সেটাকে যদি একটা জব ক্রিয়েট করে রাখতে হয়, এমএল অপস এর কাজ করতে, সেটা আপনাকে ভার্টেক্স এআই মানে গুগলের আরেকটা সার্ভিস জিসিপি তে, যে ভার্টেক্স এআই দেখিয়েছিলাম যেটা শুরুতে আজকে, সেখানে আচ্ছা। করতে হবে। তো এইসব বিভিন্ন কারণ, এবং কেউ জিএ4 ইউজ করতেছে, কেউ আবার ভিজুয়ালাইজেশনের জন্য লুকাস স্টুডিও ইউজ করতেছে। তো সবগুলো এক জায়গায় পাচ্ছে। তো তো সবাই কি করে এখন, বেশিরভাগ ক্লায়েন্ট হলো এই যে জিসিপি দিকে, জিসিপি, ডব্লিউ বা অথবা মাইক্রোসফট এজিওর, এইগুলোর দিকে বেশি মানুষজন আসতেছে। সো স্নোফ্লেক জানা থাকলে ভালো, কিন্তু স্নোফ্লেক জানতেই হবে। আপনি যদি বিগকোয়েরি জানেন, কোথাও যদি লেখা থাকে যদি যে আপনাকে স্নোফ্লেকের কথা লেখা থাকে, আপনি বিগকোয়েরি জানলেও আপনাকে ডাকবে। কারণ মেইনলি ওরা জানতে চায় যে আপনি ক্লাউড বেসড কোনো ওয়্যার হাউস সম্বন্ধে ধারণা আছে কিনা, সেখানে আপনি অভ্যস্ত কিনা। আহ, আচ্ছা ভাই, আপনার কি এখানে ফ্রম বিগিনিং টু দ্য এন্ড আপনার কোনো ক্যাপস্টোন টাইপের কোনো প্রজেক্ট থাকবে, বা হ্যাঁ, বা আমার ইন্ডিভিজুয়াল পার্ট অ্যাসাইনমেন্ট দুইটা থাকবে এই থাকবে। টপিকের উপর? আমাদের প্রজেক্ট মানে আমাদের তো পার্ট বাই পার্ট 3জন ইনস্ট্রাক্টর নিচ্ছি, তো সবটা হ্যাঁ, হ্যাঁ। পার্ট সম্বন্ধে বলা কঠিন, কিন্তু আমরা নিজেরা আলোচনা করেছি যেমন প্রত্যেকটা পার্টি যেন আমরা প্রজেক্ট রাখি, সেই জন্য আমি স্পেসিফিক্যালি দুইটা প্রজেক্ট রাখবো। এসকিউএল এর উপরে দুইটা থাকতে পারে অথবা একটাও থাকতে পারে, কিন্তু মিনিমাম একটা থাকবে। এন্ড টু এন্ড ডাটা ক্লিন থেকে শুরু করে আরএফএম সেগমেন্টেশন বা এগুলা যেগুলা বললাম, যে কোহোর্ট অ্যানালাইসিস যেটা দরকার হয়, এবং সেটা প্রেজেন্টেশন কিভাবে করতে হয়। এবং লাস্টে এটা মডিউলটাতে অ্যাড করা হয় নাই, কিন্তু এই বিষয়গুলো অ্যাড করা দেওয়া হবে। আরেকটা হলো যে আমি যখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস দেখাবো, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলার ক্ষেত্রেও লাস্টে হলো ডেটা দিয়ে একটা এন্ড টু এন্ড এবি টেস্টিং প্রসেস, এরকম কিছু দেখানো হবে। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো স্ট্যাটিস্টিক যে মডেলগুলো আছে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড তো স্ট্যাটিস্টিক না, ও মডেলগুলোর থিওরি পার্ট তো ইন ডিটেল দেখানো যাবে না, কিন্তু ওগুলোর ইমপ্লিকেশন গুলো হয়তো বা খুবই ভা- আপনার ওটা আপনি টপিকে আস্থা রাখতে থাকবে পারেন, নাকি? ওটা খুব ভালোভাবে দেখানো হবে। এবং স্পেসিফিক্যালি আমি স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে আমি যদি পুরোটা নিতাম তাহলে তো আমি ওই পার্টও ইয়ে করতাম, কিন্তু আমি স্পেসিফিক্যালি টাইম সিরিজ অ্যানালাইসিস পার্টটা আমি নিব। তো ওইটাতে টাইম সিরিজের যে জিনিসগুলো আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করে দেখাবো, এবং মেশিন লার্নিং এর রিগ্রেশন, ক্লাসিফিকেশন। তো এটা হয়তো আরেকজন আকসাদুর ভাই নেবেন, কিন্তু উনিও ইউআই ইউ এর টিচার, প্লাস উনিও বিডি জবসে কনসালটেন্ট হিসেবে কাজ করেন। তো উনি উনার মতো দিবেন। আমরা কথা বলেছি যে জিনিসগুলো যেন অ্যাপ্লাই করে, যেন স্টুডেন্টরা যেন এটা কোথাও রিয়েল লাইফ ভ্যালু জেনারেট করতে পারে, ওইভাবেই যেন আমরা সবাই নেই। এটা আমরা সবাই চেষ্টা করবো যার যার জায়গা থেকে এনশিওর করার জন্য। থ্যাংক ইউ ভাই। আর এই এই ব্যাচটা শুরুর পর নেক্সট ব্যাচ ব্যাচ কখন হতে পারে? 6 মাস ধরে নাকি পুরো 7টা ইউজুয়ালি ক্লাস? 5 থেকে 6 মাস, মানে নেক্সটটা হয়তো বা জুন থেকে হবে। হ্যাঁ, জুনের 1 তারিখ থেকে হয়তো বা হবে আচ্ছা। এরকম। আর এরকম কোর স্ট্যাটিস্টিক রিলেটেড কোনো আপনার ইয়া নেই? আমি একটু স্ট্যাটিস্টিকটা একটু ফোকাস করতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, আমি এটা রিকোয়েস্ট পাই, কিন্তু আমি ওটার জন্য আলাদা রেকর্ডেড কোর্স বা কিছু কন্টেন্ট ইয়ে করার, মানে একটা কোর্সের প্রিপারেশন আসলে অনেক সময়ের ব্যাপার। আমি আসলে স্ট্যাটিস্টিক্স এর উপরে অনেক পড়েছি, এখনো পড়ি, প্রতিনিয়ত চেষ্টা করি। এবং এখন দেখি, আগে দেখতাম একাডেমিয়া লাইনে কিভাবে হেল্প ইউজ হয়, এখন দেখি যে বিজনেসে কিভাবে ইউজ হয়। কিন্তু আসলে কোর্সের জন্য আসলে লেকচার গুছানো আসলে অনেক, মানে ডেডিকেটেড একটা কোর্স করানো অনেক অনেক টাফ সময় দরকার, সময় অনেক ব্যাপার। টাফ। অবশ্যই। কিন্তু ইভেনচুয়ালি আমি আগে বা পরে আমি একটা কন্ট্রিবিউশনের জায়গা থেকেই হোক
আমি চেষ্টা করব যে আম, আমি একটা আলাদা কোর্স করার, ডেভেলপ করার স্ট্র্যাটেজি, কিন্তু এটা সময় চার নিয়ে এগোবে বছরের বিষয়টা। কোর্স 4 বছরের কোর্স 3 সপ্তাহ 3 মাসে কন্ডেন্স করা অনেক 3 মাসে ডিফিকাল্ট। করাটা খুব টাফ। আবার এগুলা এই ধরনের কোর্স 6 মাসে হলেও মানুষজন আসলে নিতে চায় না। তবে একটা বিষয় কি, আগে এখন অনেক সহজ হয়েছে কি, মানে আমরা যখন হাতে কলমে শিখতাম তখন তো আসলে এই প্র্যাকটিক্যাল বা এগুলো হয়ে অনেক সময় লাগতো, কিন্তু এখন তো এগুলা দিয়ে লাইব্রেরি জেনারেট হয়েছে বিভিন্ন ধরনের। হ্যাঁ, হ্যাঁ, তো আপনি ইম্পোর্ট করলে 6 মাসের কোর্স আসলে কিন্তু একটা কোর্স কিন্তু 15 দিনে শেখা যায়। তো এই হ্যাঁ। কোর্সগুলো কিন্তু কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে প্রপারলি বোঝা, এবং কিছুটা তো অবশ্যই বেসিক লাগবে, ফাউন্ডেশনীয় লাগবে। সো করা যাবে। তবে ইচ্ছা আছে আমার ভবিষ্যতে করার, আহ 3 থেকে 4 মাসের ডেডিকেটেডলি পাইথন দিয়ে আমার স্ট্যাটিস্টিক্স উইথ পাইথন এরকম কোনো কোর্স ডেভেলপ করার। আচ্ছা, আহ ঠিক ঠিক আছে, আছে থ্যাংক ভাই, ইউ থ্যাংক ভাইয়া। ইউ। আচ্ছা, আর একজন একটা কোয়েশ্চেন করেছিলেন যে এই কোর্সে অ্যাডভান্সে এআই নিয়ে কাজ করা হবে না। এটা আপনি প্রথম দিকে আমি বলেছি যে এআই এর জন্য আপনাকে এনএলপি জানতে হবে ভালোভাবে, দেন হলো এলএলএম বা এগুলা নিয়ে কাজ করা। তো এগুলা একটা কোর্সে, এটা কখনোই এটা জগা খিচুড়ি হবে কখনোই পসিবল না। ওটার জন্য ডেডিকেটেড আলাদা কোর্স করতে হবে। কিন্তু আমরা যেহেতু ইন্টারেক্টিভ কেয়ার থেকে প্রথমে আমার ডাটা অ্যানালিটিক্স কোর্সটা 3 নাম্বার ব্যাচ এখন চলতেছে, শুরু হবে। এখন ডাটা সায়েন্স এটা ফার্স্ট ব্যাচ। তো আমরা যাচ্ছি প্রথমে একটা লার্জার অডিয়েন্স, যারা আগে ফাউন্ডেশন ক্লিয়ার হবে। এটা হলে না তাহলে ওই জায়গায় লাভ দিতে পারবে। হ্যাঁ, তারপরেও আমরা যেন চাচ্ছি একদম বিগিনার যেন না হয়, সেজন্য আমরা প্রজেক্ট গুলো রাখতেছি, প্লাস এমএল অপস এর মতো বিষয় এবং ক্লাউড কম্পিউটিং দেখাচ্ছি, যেটা ইউজুয়ালি খুব রেয়ার হয়। তো এরপরে কনজিকিউটিভ কোর্স ওটার উপরে আসার কথা, অ্যাটলিস্ট আমি রিকমেন্ড করেছি। আমি নিব না, আমার এআই এর উপর কাজ করা হয়নি, সো বা শেখাও হয় না ওইভাবে। তো যারা এই ধরনের এক্সপার্ট আছে, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আমি অলরেডি ইন্টারেক্টিভ কেসকে সাজেশন দিয়েছি যেন একটা প্রজেক্ট বেস, মানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বেসড এআই, মানে এআই এর উপর, মানে এআই এআই দিয়ে ইন্ডাস্ট্রির জন্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট টাইপের কোনো একটা কোর্স, স্পেসিফিক হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যেটাকে বলে, ওই টাইপের কোনো কোর্স ডেভেলপ করার বিষয় নিয়ে। আচ্ছা, আমরা শেষের দিকে আছি, লাস্ট। ওকে, ক্লাউড একটা যে উম, আর একটা কোশ্চেন নিব তার আগে, এখানে একটা চ্যাট বক্সে একটা কোশ্চেন ছিল, ক্লাউড বেসড কাজগুলা করার জন্য ক্লাউড স্টোরেজ কেনা লাগবে। আচ্ছা, না। প্রথমত প্রত্যেকটা ক্লাউড স্টোরেজ, স্নোফ্লেক বলেন, বিগকোয়েরি বলেন, ওরা সবাই হলো আপনাকে লার্নিং এর জন্য একটা এনাফ রিসোর্স দেয়। যেমন $300 মতো রিসোর্স দেয়। $300 অনেক। $300 দিয়ে মোটামুটি আপনি 3 মাস কাজ করতে পারবেন, আপনি খুব অ্যাডভান্স কাজ অনেক কিছু না করলে। সো আমি করতেছি, আমি এই যে টিউটোরিয়াল দেখানোর জন্য বা আপনাদের যখন কোর্স নিব, কোর্সের সময় এটাই ইউজ করবো, এই অ্যাকাউন্টটা ইউজ করবো। না হলে আরেকটা আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আরেকটা আইডি খুলে ওটাতে কাজগুলো করতে পারবেন। আর ইউজুয়ালি যখন রিয়েল লাইফে যখন কাজ করবেন, আপনার কোম্পানি এটার খরচ বহন করবে, আপনাকে জাস্ট একটা আইডি আপনার ইমেল আইডির সাথে কানেক্ট করে দিবে, অ্যাক্সেস দিয়ে দিবে। ভাইয়া, ডাটা আহ, অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই এর যে প্রজেক্ট গুলা, ওগুলা কি বেসিক্যালি এক্সেল বেস কাজগুলাই বেশি হয় নাকি আরো রিসোর্স থেকেও ওখানে কাজ না না, হয়ে থাকে? এক্সেল খুব রেয়ার হয়, এক্সেল বেসড কাজ হয় খুব রেয়ার। আমি যে কাজ করি, বা আমি এখন পর্যন্ত যে কাজ করেছি, কনসালটেন্সি প্রজেক্ট একটা বা দুইটা হয়তো বা করেছি, যেখানে এক্সেলে কাজ ছিল, সেটাকে আমরা গুগল শেয়ার পয়েন্টে নিয়ে গিয়েছি বা গুগল শিটে নিয়ে গিয়েছি, তারপরে কাজ করেছি। কিন্তু আমি এছাড়া বাকি যত কাজ করেছি, মানে এখনো যত কাজ করি, সব গুগল বিগকোয়েরির সাথে কানেক্টেড, পোস্টগ্রেস এসকিউএল এর সাথে কানেক্টেড, বিভিন্ন সোর্স থেকে পরে, উম, এরকম রিয়েল লাইফে এক্সেল বেসড হওয়াটা খুবই রেয়ার। আর আলটিমেটলি ডাজন খুব বেশি তো পার্থক্য না, আপনি এক্সেল থেকেই নেন, বিগকোয়েরি যেখান থেকেই নেন, আপনার জন্য ওরা সিস্টেম এপিআই করে রেখেছে, কানেক্টর বানিয়ে রেখেছে। আপনি ডেটাটা আসার পরে তো সবই একরকম, পাওয়ার কোয়েরিতে আসার পরে তো সবই একরকম, পাওয়ার কোয়েরি, পাওয়ার বিআই। কিন্তু ওই যে কিছু বেস্ট প্র্যাকটিস জানতে হয়, যেমন আপনি যখন এই যে বারবার শিডিউল রিফ্রেশ করবেন কিভাবে, ইনক্রিমেন্টাল রিফ্রেশ করবেন কিভাবে, ভিউ বানানো কেন দরকার, স্টোর প্রসিডিউর, এই বিষয়গুলো। ওকে, আমরা আই থিংক শেষ করতে পারি আজকের মতো। আপনাদের যদি কারো ইয়ে থাকে আমাকে লিঙ্কডইনে বা ইয়েতে রিচ করতে পারেন। আর তাহলে আর যারা কোর্সে এনরোল করবেন তাদের সাথে আমি প্রথমে এসকিউএল দিয়ে শুরু করব, কারণ এরপরে পুরোটা ফ্লো থাকবে পাইথন বেসড। সো জানুয়ারি 10 তারিখ থেকে হয়তো বা ক্লাস হবে, উম, তখন কথা হবে। ভাইয়া, অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই যেটা, ওইটাও কি 10 তারিখ থেকে স্টার্ট হবে নাকি ওটার না, শিডিউলটা ওটা আলাদা? 3 তারিখ, ওটা 3 তারিখ থেকে, এবং ওটা সাপোর্ট সেশন সহ কিছু ক্লাস অলরেডি চলতে, মানে সাপোর্ট সেশন চলতেছে, এবং আমার যে প্রি রেকর্ডেড কিছু কন্টেন্ট আছে সেগুলোর অ্যাক্সেস অলরেডি দেওয়া, ওনারা দেখে এগুলো করতেছে। এবং আমার যে সাপোর্ট ইনস্ট্রাক্টর সজীব, ও নিজেও পাঠাওয়ে চাকরি করে, ও আমার আগের ব্যাচের স্টুডেন্ট ছিল, তো ও আবার ওনাদের হেল্প করতেছে। আর আমি লাইভ ক্লাস নিব 3 তারিখ থেকে।
তো ওইটার ক্লাস হয় শুক্রবার মঙ্গলবার, আর এটার ক্লাস হবে শনি রবি এবং বুধবার আই থিঙ্ক। ঠিক আছে, হ্যাঁ সবাইকে তাহলে, হোস্ট কে আছেন, আমরা আচ্ছা, তাহলে শেষ করতে জি, পারি, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দিস ইনসাইটফুল সেশন। আই হোপ আমাদের পার্টিসিপেন্টসরা আজকে অনেক কিছু জানতে পেরেছে। অ্যান্ড আমি অ্যাড করতে চাই, যদি আপনারা এই টপিক নিয়ে আরো জানতে চান তাহলে আপনারা ডেফিনেটলি আমাদের ক্যারিয়ার পাথটা চেক করে আসবেন। আমি আপনাদেরকে চ্যাট বক্সে লিংক দিয়ে দিয়েছি, এবং আমাদের ক্যারিয়ার পাথটা অ্যাজ ভাইয়া মেনশন 10 তারিখ থেকে স্টার্ট হবে। তো প্লিজ ডু চেক ইট আউট। থ্যাংক ইউ এগেইন। ভাইয়ার পারমিশন থাকলে আমরা তাহলে আজকের জন্য আমরা এতটুকুই। ঠিক আছে, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, আমি আল্লাহ লিভ হাফিজ, নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ টু আপনারা আপনাদের মূল্যবান টাইম দিয়ে